সকাল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর পক্ষ থেকে আজকের এই ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই ওয়েবিনারের শিরোনাম আপনারা জানেন যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 চড়া মূল্য দিচ্ছে কারা, ইংরেজিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, হু আর দ্য রিয়েল ভিকটিমস। আজকের পত্রিকার একটি সংবাদ দিয়ে যদি আমি শুরু করি, যে আজকের পত্রিকায় খবর আছে যে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে। এই সাংবাদিকের নাম আজহার মাহমুদ, তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর এবং দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন এবং সেই মামলার কারণে তিনি রংপুরের একটি আদালতে হাজির হয়েছিলেন এবং সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়। গতকালের পত্রিকা যারা দেখেছেন তারা করবেন যে গতকাল একাধিক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, এরকম খবর প্রকাশিত হয়েছে এবং যাদের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় বা বহুল প্রচারিত দৈনিকের সম্পাদকও রয়েছেন। বাংলাদেশে গণতন্ত্রের সংকট, গণতন্ত্র আছে কি নেই, তার অবস্থা কি, সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে। এই দুর্বলতার দায় কার, সেটি নিয়ে অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু এই কথা সত্য যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে দেশের ভেতরে এবং বাইরে নানা রকমের প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে আছে এখানে সংকট, দুর্নীতির প্রশ্ন, নির্বাচনী ব্যবস্থার প্রশ্ন, যুক্ত হয়ে আছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রশ্ন, বলপূর্বক গুম করবার প্রশ্ন, অর্থাৎ জোরপূর্বক নিখোঁজের প্রশ্ন এবং সেই সঙ্গে এক ধরনের ভয় সংস্কৃতি বা ভয়ের আবহ তৈরি হয়েছে বিগত অনেক বছর থেকে। এবং তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে এই মুহূর্তে ডিজিটাল সিকিউরিটি 2018 সালের অক্টোবরে সংসদে পাশ হয়েছে এবং এই আইনের আগে আমরা জানি যে আইসিটি অ্যাক্ট, যার 57 ধারা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, সাংবাদিকরা আন্দোলন সংগ্রাম করেছেন এবং বলা যেতে পারে এক ধরনের চাপের মুখে সরকার আমাদেরকে জানিয়েছিলেন, নাগরিকদের জানিয়েছিলেন, সাংবাদিকদের জানিয়েছিলেন যে আইনটি পরিবর্তন করা হবে এবং সেটির পরিবর্তিত রূপ হচ্ছে তাদের ভাষায় অনেক যা নতুন উপহার যারা তারা সরকার যেটি দিয়েছিলেন আমাদেরকে, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং তার প্রভাব প্রতিক্রিয়া কি সেটি আমি শুরুতেই বলবার চেষ্টা করছিলাম। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস 2020 সালের জানুয়ারি থেকে এই আইনের আওতায় যে মামলাগুলো হচ্ছে সেগুলোকে ট্র্যাক করবার চেষ্টা করছে এবং www.freedominfo.net এই ওয়েবসাইটটি, টিএসএ ট্র্যাকার নামে এই ওয়েবসাইটটিতে আসলে 2020 সালের পরের প্রায় সকল মামলার বিস্তারিত তথ্য সিজিএস এর পক্ষ থেকে আমরা উপস্থাপন করবার চেষ্টা করছি এবং বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত যেসব তথ্য, সেই সব তথ্য অনুযায়ী 2020 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের মার্চ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় 1500টি অর্থাৎ 1500টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং 2018 সালে মামলার সংখ্যা ছিল 925টি, 2019 সালে সেটি ছিল 1189টি এবং 2020 সালে এই আইনের আওতায় মোট দায়েরকৃত মামলার সংখ্যা 1128টি। এরই ধারাবাহিকতায় সিজিএস এর যে গবেষণা সেটি অনুযায়ী দেখা যায় যে 2020 সালের জানুয়ারি থেকে 2022 সালের 30 জানুয়ারি পর্যন্ত সর্বমোট 835টি মামলার বিস্তারিত তথ্য সিজিএস এর হাতে রয়েছে এবং এই সব তথ্যাদি অনুযায়ী দেখা যাচ্ছে যে অভিযুক্ত মানে সিজিএস এর প্রাপ্ত তথ্য অনুযায়ী 835টি মামলায় অভিযুক্ত 2022 জন এবং এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 756 জন। অভিযুক্ত 2022 জনের মধ্যে রাজনীতিবিদদের সংখ্যা সর্বোচ্চ এবং তারপরে রয়েছেন সাংবাদিক ও শিক্ষার্থী। তার মধ্যে অভিযুক্ত রাজনীতিবিদ 224 জন, সাংবাদিক 186 জন, শিক্ষার্থী 76 জন। সর্বমোট গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে অসামঞ্জস্যপূর্ণভাবে বেশি হচ্ছে সাংবাদিক। 18 বছরের বয়সী, কম বয়সী, 18 বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদেরও এই আইনের আওতায় অভিযুক্ত করা হয়েছে আমরা জানি, যার মধ্যে অভিযুক্তদের সংখ্যা 19 জন এবং গ্রেপ্তারকৃতদের সংখ্যা 12 জন। এবং আমরা জানি যে এই আইনের আওতায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের করুণ পরিণতি, অনেক চিত্র আমরা সংবাদপত্রের পাতায় দেখেছি, গণমাধ্যমে দেখেছি, অনেক ছবি আমরা দেখেছি। এমনকি এই আইনের আওতায় গ্রেপ্তারকৃত কারাবন্দী অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর কথাও আমরা জানি।
সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কেটে নিয়ে দীর্ঘদিন যাবৎ নাগরিক সমাজ, সাংবাদিক মহল, আইনজীবীরা, মানবাধিকার কর্মীরা প্রচুর কথাবার্তা বলছেন দেশের ভেতর থেকে। সরকার সেসব কথায় অনেক সময় খুব একটা ইতিবাচক মনোভাব না দেখালেও আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে অবস্থানরত বিদেশি দূতাবাসগুলোতে যারা হাই কমিশনার বা রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন, অ্যাম্বাসেডর হিসেবে, তারা সরকারকে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং কোনো কোনো ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর কাছেও তারা এই বিষয়ে তাদের মনোভাব ব্যক্ত করেছেন, অর্থাৎ এই আইনটি বাতিল বা পরিবর্তনের দাবিও তারাও জানিয়েছেন, বিবৃতি দিয়ে বলেছেন, দেখা করে বলেছেন, এবং সরকার সেসব ক্ষেত্রে জানিয়েছেন যে তারা আইনটি পরিবর্তনের কথা ভাবছেন। একাধিকবার আইনমন্ত্রীর কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত তাতে কোনো পরিবর্তন দেখা যায়নি। সো এই আইন কোথায় নিয়ে যাবে বাংলাদেশের নাগরিক সমাজকে, যেখানে অনেকেই স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারছেন না, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মনোভাব, নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশ করবার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই আইন। সবচেয়ে বড় কথা, এই আইনের বিচারক হিসেবে আবির্ভূত হচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার ব্যক্তিবর্গ, কর্তা ব্যক্তিবর্গ, পুলিশের লোকজন, এবং তারাই সিদ্ধান্ত নিচ্ছেন কাকে তারা অভিযুক্ত করবেন, কাকে অভিযুক্ত করবেন না। এবং অধিকাংশ ক্ষেত্রে এই আইনের আওতায় মামলা যেগুলো হচ্ছে, সেই মামলাগুলো কিন্তু কোনো নিষ্পত্তি হচ্ছে না, অর্থাৎ মামলা একটা ঝুলিয়ে রেখে সেই মামলাই হচ্ছে একটা বড় শাস্তি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। মোটা দাগে এই হচ্ছে সূচনা আমাদের দিক থেকে, এবং এর প্রেক্ষিতে আমরা আমাদের অতিথিরা আলোচনা করবেন। নানান মত পথের মানুষ আছেন আজকের এই প্যানেলে। আজকে এই আলোচনায় সভাপতিত্ব করবেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আমাদের সঙ্গে এই আলোচনায় আজকে অংশ নেবেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম। আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য শিরিন আক্তার। আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এনটিভির হেড অফ নিউজ জহুরুল আলম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। সম্মানিত আলোচক বৃন্দ, আপনাদের সকলকে এই আলোচনায় আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাংবাদিক বন্ধুরা যারা যুক্ত হয়েছেন সংবাদ সংগ্রহের জন্য, তাদেরকে স্বাগত জানাই আমার সহকর্মীদের যারা এই অনুষ্ঠান আয়োজনের সাথে নানাভাবে এখন যুক্ত রয়েছেন। আমি আলোচনা শুরু করবার জন্য, অর্থাৎ সূচনায় কিছু বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আজকের এই আলোচনার চেয়ার ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিলুর রহমান, সবাইকে সালাম, শুভেচ্ছা। আজকে সকালে এই ওয়েবিনারে কিছু কথা বলবো তো ভাবতেছিলাম, ভাবতে একটু চিন্তিত হলাম এই কারণে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু বহাল তবিয়তে আছে। চিন্তিত হওয়ার আরেকটা কারণ, কয়েকদিন আগে একটা সংবাদ পড়েছি, সেখানে আপনার আব্দুল মুকিত নামক এক লোক রাজশাহীতে, উনি এই আওয়ামী লীগ এই দলটির নাম নিয়ে একটু ব্যঙ্গ করেছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের আওয়ামী শব্দ এবং আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ আওয়ামী আর আইয়ামে জাহেলিয়াতকে উনি এক করে দেখার চেষ্টা করেছিলেন। তাতে ক্ষিপ্ত হয়ে এক ভদ্রলোক, আওয়ামী লীগের এই ইউনিয়ন পর্যায়ের নেতা, ওনার বিরুদ্ধে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করে দেন। মামলায় জাজ, বিজ্ঞ বিচারক মহোদয়, উনিও খুব ক্রুদ্ধ হয়েছেন। ক্রুদ্ধ হয়ে এই ভদ্রলোককে, এই আব্দুল মুকিতকে 10 বছর জেল দিয়েছেন এবং 10 লাখ টাকা জরিমানা করেছেন, একটা ব্যঙ্গ করার জন্য। আওয়াম এবং আইয়াম দুটাই কিন্তু বিদেশি শব্দ, একটা ফার্সি শব্দ, একটা উর্দু শব্দ। আওয়াম হচ্ছে জাতি এবং আইয়াম হচ্ছে যুগ। এখানে এই যে এটা ব্যঙ্গ করেছেন, তিনিও হয়তো সঠিকভাবে জানেননি, কিন্তু বাস্তবতা হলো উনি জেলে থাকবেন, 10 বছর, আর 10 লাখ টাকা জরিমানা দিবেন, যদি না দিতে পারেন আরো 1 বছর এক্সট্রা থাকতে হবে। এখানে যে এই ধারাগুলি আছে, এই 62টা ধারায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, তার ভিতরে 14টি ধারা কিন্তু জামিন অযোগ্য, অর্থাৎ মামলা করে দিলেই তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে।
এখানে কিছু কিছু ধারা আছে খুবই ভয়ঙ্কর। অর্থাৎ আপনি যেমন 21 নম্বর ধারায় আছে যে কেউ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যদি প্রচারণা চালায় তাকে 10 বছর জেল ও 3 লাখ টাকা জরিমানা করা হবে, এবং দ্বিতীয়বার করলে তাকে আজীবন জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এখন আজীবন জেল মানে হচ্ছে কি 30 ইয়ার্স। কিন্তু কোশ্চেনটা হলো মুক্তিযুদ্ধের চেতনার কি কোনো সংজ্ঞা কেউ নির্ধারণ করে দিছে সরকার কর্তৃক? আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধের পরিবর্তে কিন্তু মুক্তি সংগ্রামের কথা প্রতিস্থাপন করা হয়েছে। সুতরাং এইখানে মুক্তিযুদ্ধ এক একজনের কাছে এক এক রকমের ভাবে বর্ণিত হতে পারে বা ডেসক্রাইব হতে পারে। সুতরাং এই যে একটা ধোঁয়াশা, এই যে আমি বুঝতে পারতেছি না যে কোথায় গেলে আমাকে কোথায় আমি লাইক দিব, কোথায় আমি একটা কমেন্ট করব, আর আমার 10 বছর 30 বছর 20 বছর জেল হয়ে যাবে। তার মানে কি এই যে সাইবার স্পেসটা কিন্তু একটা ডেঞ্জারাস মাইনফিল্ড করে ফেলা হয়েছে। এই জন্য তো আমাদের দেশ স্বাধীন হয় নাই। আরেকটা জিনিস দেখেন, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেকেই এটাকে চেঞ্জ করতে বলেন, কিন্তু এটা একটা কালো আইন। এই আইনের সকল প্রয়োগই অপপ্রয়োগ। তাছাড়া আমাদের যে সংবিধান, সেই সংবিধানের কিন্তু বলা আছে 39 নম্বর ধারায় বলা আছে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে। এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি আপনি দেখেন যে এই আমাদের যে সংবিধানের মূল চেতনার পরিপন্থী কিন্তু এটা, এই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে। সুতরাং এই সব কিছু মিলিয়ে আপনার যদি দেখা যায় যে আমরা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আমাদের যে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা অনেকটা ব্যাহত হচ্ছে, এবং অনেক লোক আপনার এইখানে হেনস্থা হচ্ছেন, ভয় পাচ্ছেন। সুতরাং এটা একটা ভয়ঙ্কর বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনার আমরা করেছি, এটা নিয়ে আমরা রিসার্চও করি। এই বিষয়ে আপনারা সবাই আছেন, এখানে আইনজ্ঞ আছেন, এখানে অভিজ্ঞ অনেক ব্যক্তি আছেন, তারা বিষয়টা অনেক নানা দিক আলোচনা করবেন। আমি শুধু সূচনা পর্বে এটুক বলেই আমি এখানে থামতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার চেয়ার। আমি এবারে আলোচনা করবার জন্য অনুরোধ করবো, আমাদের সঙ্গে একজন সাংবাদিক রয়েছেন, এনটিভির হেড অফ নিউজ জহিরুল আলম। মিস্টার আলম, আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো যে সাংবাদিকরা আসলে তাদের কাজ করতে গিয়ে এই আইনটি কিভাবে দেখেন, এবং এই আইনটি তাদের কাজের ক্ষেত্রে কি ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং সাংবাদিক সমাজ আসলে কতটা ভুক্তভোগী, এবং এ নিয়ে আসলে সরকারের সঙ্গে তাদের যে প্রতিক্রিয়া তারা যেভাবে জানিয়েছেন সেটা কতটা এগিয়েছে, বা সরকার সাংবাদিক মহলের এই আইনটি বাতিলের বা পরিবর্তনের যে দাবি সেটি কতটা আমলে নিচ্ছে। জহিরুল আলম। জহিরুল আলম শুনতে পাচ্ছেন আমাদের? জি, ধন্যবাদ জিলুর ভাই। আপনি শুরুতে যে ভূমিকা দিয়েছেন সেখানে অনেক বিষয় আপনি উল্লেখ করেছেন, অবতারণা করেছেন। কারা চড়া মূল্য দিচ্ছে তার মধ্যে সাংবাদিকদের কথা বলেছেন। সবচেয়ে যারা বেশি এটা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মধ্যে নিশ্চিতভাবে সাংবাদিকরা একটা বড় গোষ্ঠী। এবং যেদিন থেকে এই আইনটি এনাক্ট হয়েছে, অন্য আরো অনেক স্টেক হোল্ডারের মতো জার্নালিস্ট কমিউনিটি কিন্তু সোচ্চার আছে, এবং সুনির্দিষ্টভাবে কোথায় কোথায় ফিয়ার গুলো দেওয়া হয়েছে আইনের মধ্যে, কোথায় ইন্টিমিডেট করা হয়েছে আইনে, কোথায় মানে ভেগ বর্ণনা দেওয়া হয়েছে, কোথায় বৃহৎ ভাবে জিনিসগুলোকে এনকম্পাস করা হয়েছে, এগুলো কিন্তু বহুভাবে আলোচিত হয়েছে, এবং এই কনসার্ন গুলো কিন্তু সংশ্লিষ্ট সকল মহলই অবগত আছেন। বিশেষ করে আইনের মধ্যে একটু আগে মঞ্জুর ভাই যেটা বললেন যে আসলে কোনটা গ্রহণযোগ্য নয়, কোনটা ঠিক নয়, এই যে বলাটা আইনের মধ্যে যে একটা জেনারেলাইজ করা হয়েছে, এই জেনারেলাইজেশনের মধ্যেই কিন্তু সবচেয়ে বড় মানে কি বিপদটা নিহিত আছে। সাংবাদিকরা কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে, রিপোর্ট করতে গিয়ে তারা বুঝে উঠতে পারে না যে কোনটা এই আইনের মধ্যে তাদের জন্য বিপদ ডেকে আনবে। এই ফিয়ারটাই হচ্ছে গিয়ে আপনার স্বাধীন সাংবাদিকতা করার ক্ষেত্রে বা ফ্রিডম অফ প্রেসের ক্ষেত্রে একটা বড় বাধা।
এবং দীর্ঘদিন ধরে যে আইসিটি অ্যাক্টের 57 নিয়ে আন্দোলন করা হয়েছে, কথা বলা হয়েছে, নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সপক্ষে অনেক গোষ্ঠী দাঁড়িয়েছে দেশে এবং বিদেশে, তারই একটা আপনার প্রভাব হিসেবে সরকারের গুড সেন্স প্রিভেল করেছে বলে সবাই মনে করেছে যে একটা পরিবর্তন আসবে, তারা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তার পরিবর্তে যেটি রিপ্লেস হয়েছে সেটি আমার মনে হয় যে এখন পর্যন্ত ধারাগুলো যদি বর্ণনা, তো এখানে আমাদের রেজাল্ট ভাই আছেন, উনিও খুব ভালো করেই জানেন যে স্পেসিফিক কিছু ধারা আছে সেগুলো সাংঘাতিক ইন্টিমিডিয়েটিং, সাংঘাতিক ফিয়ারফুল, সাংঘাতিক চিলিং একটা ইফেক্ট করে মানুষের মধ্যে। এটা কিন্তু সাংবাদিকরা শুধু নিজেদের কাজের ক্ষেত্রে এই প্রভাবটা পড়ছে, তারা ক্ষতিগ্রস্ত বোধ করছে এই কারণে নয়, তারা যেসব মানুষের মুখপাত্র, সমাজের, দেশের, রাষ্ট্রের মুখপাত্র হিসেবে তারা যেসব জিনিসগুলো তুলে ধরার যে একটা অধিকার তাদের মধ্যে আছে, সেটা কিন্তু তারা, সেই অধিকারটা যদি তারা হারায় তাহলে অন্যকে তারা কিভাবে রিপ্রেজেন্ট করবে? এবং তারা যদি সমাজটাকে যদি তারা মিরর হিসেবে রিপ্রেজেন্ট করতে না পারে, তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু রাষ্ট্রই হচ্ছে। এখানে রাষ্ট্রের স্বার্থের ব্যাপারে নানা রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে আইনের মধ্যে, যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বা ঝুঁকিপূর্ণ, এগুলো তো কমন আইনে এবং সাংবিধানিক ভাবে কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে কিন্তু এগুলো সুনির্দিষ্টভাবে বলা আছে যে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হলে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে কোথায় কোথায় কিভাবে আপনার পেনাল কোডে সেগুলোকে আপনার বিচারের আওতায় আনা যায়। তাহলে এই আইনটি কেন মানে এনাক্ট করতে হলো? এনাক্ট করা হয়েছে, পারসেপশন ইজ দ্যাট, এটা একটা ফিয়ার দাও, মানুষকে একটু মানে ভয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে করে সে সব প্রণোদিত হয়ে বা কিছু বলার ক্ষেত্রে চিন্তা করে যে এটা বললে আমার আইনের আওতায় আমার শাস্তি হতে পারে। শাস্তিগুলো খুব ডিসপ্রপোর্শনেটলি শাস্তিগুলোর বিধান রাখা হয়েছে। এটাই হচ্ছে কি সবচেয়ে বড় মানে কি বলে যে ঝুঁকির বিষয়। আপনি অপরাধটা ঠিক মতো ডিফাইন করতে পারলেন না, কোন অপরাধ আপনি করেছেন, কিন্তু ব্রড বেসড আপনাকে যেভাবে বলে দেওয়া হলো যে এখানে 14 বছরের অন্ততপক্ষে 14টি অপরাধের ক্ষেত্রে বলা হচ্ছে যেগুলো অজামিনযোগ্য এবং মানে সিভিয়ারলি পানিশেবল অফেন্স। এখন এই যে আমি যে অফেন্সটা করছি, আমি তো নিজেই জানি না যে আসলে আমি অফেন্সটা কোথায় করলাম। ধরেন আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ যাচ্ছি, এখানে 32 নম্বরে বলা হয়েছে যে মানে ডিভাইস ব্যবহার করা, রেকর্ডিং করা, ছবি তোলা, এই বিষয়গুলো কিন্তু চিরায়ত ভাবে যারা ইনভেস্টিগেট জার্নালিজম করেন তারা কিন্তু নানা রকম ভাবে তাদের তথ্য সংগ্রহ করেন। এখানে নানা কৌশল, নানা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। হয়তো বা ট্রেডিশনালি সবকিছু যে একদম লেজিটিমেটলি তারা করেন তাও হয়তো নয়, সবকিছু লফুলি করা হয় তা নয়, কিন্তু একটা সাংবাদিক যখন কাজ করতে চান তখন তাকে কিন্তু দুর্নীতি আনার্ট করতে গেলে, দুর্নীতির ব্যাপারে ইনভেস্টিগেট করতে গেলে কিছুটা কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু সেখানে সাংবাদিক হিসেবে তার পরিচয় হচ্ছে একজন গুপ্তচর, একজন চৌর্যবৃত্তির জন্য তাকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। আমার মনে হয় তখনই সে একটু ঝুঁকির মধ্যে পড়ে যায়, সে নিজেকে সেলফ সেন্সর করে, সে ভাবে যে আমি এটার মধ্যে ঢুকবো এবং আমার চ্যানেল বা আমার পত্রিকা এটা প্রকাশ করবে, সেটা আমার জন্য একটা বিরাট ধরনের ঝামেলা তৈরি করবে। আর আপনি এখন জানেন যেভাবে লাইসেন্সিং হচ্ছে, অনেক ব্যবসায়ী এই টেলিভিশন মিডিয়াতে পত্রিকার মালিক হচ্ছেন, তারা তো সবসময় চাইবে যে একটু ঝামেলা মুক্ত থাকার জন্য, তারা তো এই ধরনের আইনের মধ্যে, মামলা মোকদ্দমার মধ্যে মানে ঢুকতে চাবে না, ফেয়ার করবে। তো সাংবাদিকরাও কিন্তু সেরকম একটা কি বলে যে বাধার মুখে পড়েছে এবং প্রতিনিয়ত এটা ফেস করছে। আমি মনে করি যে এই যে উদাহরণগুলো তৈরি হচ্ছে, যেসব সাংবাদিককে বিরুদ্ধে নিবর্তনমূলক ভাবে এই মামলাটি দায়ের করা হয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে এই যে মামলার জাজমেন্ট করা না বা তাদেরকে শেষ পর্যন্ত পানিশ করা বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে এই ফিয়ারের মধ্যে দিয়ে তাকে একটা প্রি ট্রায়াল কনফাইনমেন্টের মধ্যে রাখা, আপনি যেটি শুরুর দিকে উল্লেখ করেছেন, এই প্রি ট্রায়াল কনফাইনমেন্ট যার কোনো কিন্তু সীমা মানে দেওয়া নাই। অনেকে আপনি দেখেন যে মোস্তাকের কথা ধরেন, উনি কিন্তু একজন লেখক, তো ওনাকে কিভাবে বা আপনার আটক করে রাখা হয়েছে, ওখানে কিন্তু কোনো জামিনের কোনো, উনি 6 বার জামিন চেয়েছেন, ওনাকে জামিন দেওয়া হয়নি, ওনাকে ইনডেফিনিট পিরিয়ডের জন্য আটক করা হয়েছে, ওনাকে তো কোনো ট্রায়ালে প্লেস করা হয়নি। তো আমার মনে হয় যে ওইটুকু সময়ের মধ্যে কিন্তু আপনাকে শায়েস্তা করা, আপনাকে ভয় দেখানো, আপনাকে সেন্সর করা, আপনার মধ্যে এক ধরনের লিমিট করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু এই আইনের সবচেয়ে বড় বাধা। এবং একটা কথা পরিষ্কার যে আমাদের আইনমন্ত্রী কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আমরা কি করা যায় দেখবো। মোস্তাকের মৃত্যুর পর উনি বলেছেন যে কিছু একটা হবে বা সামনে কি করা যায় আমরা দেখবো, কিন্তু ফাইনালি গিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু এই ব্যাপারে কথা বলছে। যেমন আপনার ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস,
ওনারা সোচ্চার হয়েছেন। আপনার বিভিন্ন কোভেনেন্ট আছে, সিভিল ফর পলিটিক্যাল রাইটস, তারাও কিন্তু বাংলাদেশের এই আইনটির ব্যাপারে তাদের মতামত দিয়েছে। আমরা তো এখন কিন্তু গ্লোবাল ভিলেজের বাইরে নই, আমরা কিন্তু সারা পৃথিবীকে নিয়েই আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন অথবা প্রেস ফ্রিডমের যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্স গুলো দেখলে বুঝে যাচ্ছে যে উই আর জাস্ট স্টেইং এট দ্য বটম অফ দ্য লিস্ট। কেন আমরা বটমে থাকবো? আমরা তো একটা আমাদের কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনে আমাদের সবকিছু রাইটস এনশ্রাইন করা আছে। তাহলে আমরা একটি আইন করার মাধ্যমে কেন আমাদের কান্ট্রি রেপুটেশন অথবা সরকারের রেপুটেশন কেন আমরা জিওপার্টাইজ করতে চাই? আমরা তো কোনোভাবেই, হ্যাঁ অবশ্যই মানুষের প্রাইভেসি, সম্মান, ভাবমূর্তি এগুলোকে আমাদের প্রোটেক্ট করতে হবে, কিন্তু সেই ইন্টেনশনটা আইনের মধ্যে রিফ্লেক্টেড হয় নাই। এই কথা বারবার সরকারকে বলা হয়েছে এবং জার্নালিস্ট কমিউনিটি হিসেবে আমরাও বলার চেষ্টা করছি। কোনো ক্ষেত্রে তারা কনভিন্স, কিন্তু কেন এটা পরিবর্তন হচ্ছে না সেটা আমার কিন্তু বোধগম্য নয়। এবং সংস্কার পরিবর্তন তো কেউ তো বাতিল চান, বাতিল তো অনেক দূর কি বাদ। আপনার ধরেন কিছু সংস্কারের কিছু দাবি আছে যে এগুলাকে একটু প্রপারলি ডিফাইন করা হোক, সেটাও কিন্তু আইনমন্ত্রী বলেন এক ধাপ আগান আরেক ধাপ পিছান। এখন সর্বশেষ উনি বলেছেন যে কোনো তদন্ত করার আগে কাউকে বিরুদ্ধে মামলা করা হবে না, একটু এগিয়েছেন, কিন্তু আমরা কিন্তু এটাতে সন্তুষ্ট নই। আমরা চাই যে উনি আরো সিরিয়াসলি, আরো কিনলি, আরো ডিপলি, আরো ইনসাইটফুলি ব্যাপারটা চিন্তা করবেন। এখানে আমাদের খুবই রেসপেক্টেড একজন মিনিস্টার আছেন রেজাউল ভাই, উনিও খুবই কম্প্যাশনেটলি, এগুলো কিন্তু ওনারও কিন্তু জানা। আমার মনে হয় যে ওনারা কনসার্টেড ভাবে যদি চেষ্টা করেন, কথা বলেন, তাহলে খামাখা কেন সরকারের বা রাষ্ট্রের বা বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে? আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু এটা দ্বারা কিন্তু আমরা ডিগনিফাইড হচ্ছি না, সম্মানিত হচ্ছি না। প্রতিটা ক্ষেত্রে আমরা আমরা নিজেরা সমালোচনা করছি এবং তারা কিন্তু সমালোচিত হচ্ছেন। এবং আমাদের স্বাধীনতা কার্ড হচ্ছে আমরা আমাদের বেসিক রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস বা প্রফেশনাল রাইটস থেকে অনেকটা মানে কি বলে যে বিপদগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। ওভার টু ইউ জিলুর ভাই। জহিরুল আলম, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা পরবর্তী রাউন্ডে আবার আপনার কাছ থেকে শুনবো অন্য প্যানেলিস্টদের আলোচনার পরে। এবং আমরা সিজিএস এর যে গবেষণা এবং 2022 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত এই পর্যায়ে, এই সময়কালে দায়েরকৃত যে মামলা, সেই মামলাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে প্রধানমন্ত্রী রাজনীতিবিদদের মানহানি করবার জন্য অনেকগুলো মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মানহানির জন্য 95টি মামলার মধ্যে সমর্থনকারীদের দ্বারা মামলা হয়েছে 82টি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা মামলা হয়েছে 13টি। অক্টোবর ডিসেম্বর এই 3 মাসে প্রধানমন্ত্রীর মানহানির জন্য 15টি মামলা হয়েছে, যা উদ্বেগজনক হারে বাড়ছে। এবং মন্ত্রীদের মানহানির অভিযোগে দায়ের করা মোট 50টি মামলার মধ্যে মাত্র 4টি মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তিবর্গ এবং বাকি মামলাগুলো দায়ের করেছেন তাদের সমর্থনকারী। এবং মামলা করবার একটা প্রবণতা যেটি দেখি, একই বিষয়ে মামলা অনেক ক্ষেত্রে দেখি যে যিনি ক্ষুব্ধ বা যার মান তিনি মামলা করছেন না, মামলা করছেন অন্যরা, এবং একই বিষয়ে মামলা দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে। এটি আরেকটি বড় সমস্যা এবং এটি কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। আমি এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করবো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য শিরিন আক্তারকে। এবং শিরিন আক্তার, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন থাকবে, আপনি আপনার মতো করে বলবেন। সেটি হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য আমাদের রাজনীতি তারা সম্মান নিয়ে অনেক বেশি চিন্তিত, তাদের মান বেশি ক্ষুণ্ণ। পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশগুলোতে, সেটি পশ্চিমের কথা বলি, এমনকি প্রতিবেশী ভারতেও রাজনীতিবিদদের নিয়ে প্রচুর সমালোচনা হয়, গণমাধ্যমে লেখালেখি হয়, বলা হয়, প্রচুর কার্টুন আঁকা হয়, কিন্তু আমরা কিন্তু তারা এগুলো নিয়ে খুব একটা হন না যে তাদের মানহানি হয়েছে, মামলা করতে হবে, শাস্তি দিতে হবে যারা এইসব করছেন। এবং বাংলাদেশে একসময় কার্টুন আপনি জানেন যে প্রচুর জনপ্রিয় ছিল, এখন তো আর পত্রিকায় কার্টুন ছাপা হয় না। এবং কেন ছাপা হয় না সেটি কার্টুনিস্ট কিশোরের দিকে তাকালে আমরা উপলব্ধি করতে পারি তার কি পরিণতি হয়েছে। সো মিস শিরিন আক্তার। জি, অনেক ধন্যবাদ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর উদ্যোগে এই আলোচনা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হয়েছে। এখানে যারা আলোচক রয়েছেন, বিশেষ করে সমর রেজাউল করিম, আমাদের মাননীয় মন্ত্রী সহ সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষক সহ সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই বহুল আলোচিত যে আইনটি, প্রথম কথা হচ্ছে
সভ্য নাগরিকের জন্য, সভ্য সমাজের জন্য আইন প্রয়োজন, কথা বলার কোনো অবকাশ নেই। এবং শুধু যে মানুষের জন্য আইন তা না, আজকে পশু পাখিকে রক্ষা করবার জন্য, গাছপালা রক্ষা করবার জন্য, পরিবেশ রক্ষা করবার জন্য আমাকে আইন তৈরি করতে হচ্ছে। সুতরাং আইন আমাদের লাগবে, বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের প্রয়োজন। সাধারণভাবে অপরাধীদেরকে, সাইবার অপরাধীদেরকে ঠেকানোর জন্য এই আইনটি করার হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু আইনের মধ্যে অনেক রকম ফাঁক আছে, এই বিষয়টা আমি আমলে নিতে চাই যে যতই বলা হোক না কেন, আসলে এর ভেতরে যে ফাঁক ফোকর গুলো আছে, এই ফাঁক ফোকর গুলো দিয়ে যাতে সত্যিকার অর্থে জনগণের মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেটা দেখার দায়িত্বই হচ্ছে সরকারের। সেটা দেখার দায়িত্বই হচ্ছে যারা জনগণের পক্ষে কথা বলছেন, মানবাধিকার কর্মী, সাংবাদিক বন্ধুরা, সকলেরই সেই দায়িত্ব রয়েছে। কিন্তু আমি একটুখানি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে সাইবার এই ডিজিটাল নিরাপত্তা আইন যে সকল কাজের ক্ষেত্রে বিঘ্নিত করছে, শুধুমাত্র সাংবাদিকদের বিষয়টা বারবার করে আলোচনায় আসছে, কারণ তারা আক্রান্ত হচ্ছেন, তারা গ্রেফতার হচ্ছেন। কিন্তু কেন এটা দরকার? অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা, রাষ্ট্রীয় কাজ, নারী, শিশুদের জন্য তাদের ব্যক্তি জীবনের সংকট, এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই কিন্তু এই সকল অপরাধীরা যে সকল কাজ করছে তার বিরুদ্ধেই কিন্তু সাইবার আইনের বিষয়টাকে জোর দেওয়া হয়েছে। যেমন হ্যাকিং করে নারী শিশুদের চরিত্র হনন, ব্যক্তি মানুষের গোপনীয়তা লঙ্ঘন, গ্রাহককে তাদের ঠকানোর বিষয়, বাণিজ্য প্রতিষ্ঠান যাতে বিপদে পড়ে, রাষ্ট্রের কিছু গোপনীয়তা নষ্ট করা, রাজনৈতিক সামাজিক শান্তি নষ্ট করা, উস্কানিমূলক ধর্মকে ব্যবহার করে নানা রকম উস্কানি দেওয়া, এবং তার মধ্যে এটাও আছে মানুষকে অপমানিত করা, সেই জিনিসগুলো আছে। আপনি যে কথাটি বলেছেন জিল্লুর, হ্যাঁ, কার্টুন হতে পারে, কার্টুন হলে কোনো সমস্যা নেই। কার্টুন বিভিন্ন কারণে বিভিন্ন সময় সারা পৃথিবী জুড়ে হচ্ছে, শুধু সারা পৃথিবী না, আমাদের দেশেও হচ্ছে, আমাদের দেশেও হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে যেন এটা একটা অপরাধ। আমি মনে করি না এটা একটা অপরাধ, বরঞ্চ এটা হতেই পারে, এটাই আমি মনে করি, এটাই আমার মত। সুতরাং তার জন্য শুধু ওই কারণেই কাউকে গ্রেফতার করে তাকে লাঞ্ছিত করা হবে, আমি কোনোভাবেই তার সঙ্গে একমত পোষণ করি না। এবং সেই সঙ্গে সঙ্গে আমি মনে করি যে এই আজকে যেটুকু আইন রয়েছে সেই আইনটি যথেষ্ট নয়। এই অপরাধ মোকাবেলা করবার জন্য আমাদের আইন যে যথেষ্ট নয়, সেই জন্যই কিন্তু এই আইনটি তৈরি করা হয়েছে। যেমন সাক্ষী দেবার ক্ষেত্রে, এদেরকে দেখার ক্ষেত্রে আলাদা করে একটা আইন করা খুবই জরুরি। সারা পৃথিবীতেই আইনগুলো রয়েছে, অপরাধ দমনের জন্য আইন করার মানেই কিন্তু মানবাধিকার লঙ্ঘন নয়, এটা মনে করবার কোনো কারণ নেই। সুতরাং আমি মনে করি যে বিভিন্ন দণ্ডবিধি রয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু এই সমস্ত দণ্ডবিধিতে যে জামিন পাওয়া যায় না, কিছু কিছু জায়গা আছে যেখানে জামিন পাওয়া যাচ্ছে না, কিন্তু উচ্চ আদালতে গেলে জামিন পাওয়া গেছে, সেটারই প্রমাণ আমাদের হাতে আছে। কেউ আর জেলখানায় থাকেনি, তারা বের হয়ে আসছে। সুতরাং জামিন পাওয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করলে, এটা আমি মনে করি না। উচ্চ আদালতে গেলে এই জামিন পাওয়া যায়। তারপরে যেটা সবচেয়ে বেশি জরুরি বিষয় আমি মনে করব যে আজকে 2 বছরের বেশি এটা এই আরো বেশি সময় ধরে এটা প্রয়োগ হচ্ছে, কিন্তু এটার পর্যালোচনা করা দরকার এবং সংশোধন করা দরকার। কার্যকরী করতে প্রয়োজনীয় প্রতিষ্ঠানে যেখানে আইন রয়েছে সেটা দেখা দরকার, আর যেখানে আইন নাই সেটাও দেখা দরকার। যেমন এই ডিজিটাল অ্যাক্টের জন্য ডিজিটাল কোর্ট, পুলিশ, বিচারক, ফরেনসিক ল্যাবরেটরি, এগুলো কিন্তু আমাদের এখনো সেই রকম ভাবে হয়নি। সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। তার উপরে আইন দরকার ই-কমার্স অ্যাক্ট, ডাটা প্রোটেকশন অ্যাক্ট, গণমাধ্যম সম্প্রচার আইন, সামাজিক মাধ্যমে ব্যবস্থাপনা আইন, সম্প্রচার কমিশন, এগুলো আমাদের করা খুবই জরুরি আছে। আমি বিশ্বাস করি না যে কথা বলা যাচ্ছে না, গণমাধ্যমে কথা বলা যাচ্ছে না, এই কথাটি আমি বলি। যেমন আজকে আমরা আলোচনা করছি, এই আলোচনার জন্য শুরুতেই যিনি আমাদের সভাপতিত্ব করছেন তিনি একটি ভীতির কথা বলেছেন। তো আমার কথা হচ্ছে যে এরকম ভীতি
নিয়ে তো আর সবসময় চলা যায় না। আমাদের কথা থাকবে, কথা আসবে, আলোচনা হবে এবং সেখানে গ্রেফতারও হবে, কিন্তু গ্রেফতারের পরে তার ব্যবস্থাও হবে। আমি মনে করি সেই অবস্থাটা আমাদের দেখা দরকার। এবং একই সঙ্গে সঙ্গে আজকে দেখেন সরকারের সম্পর্কে অনেক সমালোচনা হচ্ছে, ক্ষমতাবাজি, দলবাজি, দুর্নীতি, এই সমস্ত ব্যাপারে নানা রকম সমালোচনা হচ্ছে। সব সমালোচনায় তো ডিজিটাল আইন, নিরাপত্তা আইন দিয়ে সবাইকে গ্রেফতার করে ফেলা হচ্ছে না, এমনকি আমরাও সেই সমালোচনা করছি। এই দিক থেকে আমি বলবো সে প্রথমত আজকে জরুরি আইনটিকে পর্যালোচনা করা, আইনটিকে দেখা, এবং যেমন বলেছেন সাংবাদিক বন্ধুরা প্রতি মুহূর্তে ইয়েতে থাকেন, একটা বিপদগ্রস্ত অবস্থায় থাকেন, কি লিখবেন আর কি লিখবেন না। আমি মনে করি ন্যায্য কথা যেটা সেটা লিখবেন, বিপদে পড়বেন বলে সেটা লিখবেন না, কথাটি ঠিক না। আমি যেমন সাংবাদিকদের চাইতো, আমি তো মনে করি আওয়ামী শব্দটিকে নিয়ে ব্যঙ্গ করেছেন যে ব্যক্তি, আমি তো দেখছি যে অসুবিধা, আওয়ামী শব্দটি নিয়ে যে ব্যঙ্গ করেছে, আমি মনে করি সাংবাদিকদের চাইতে অনেক বেশি বিপদে পড়েছেন। সুতরাং এইরকম আরো অনেকে অনেক রকম বিপদে পড়ছে। আবার এইদিকে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার কারণে আমাদের কাছে প্রচুর মামলা বা ঘটনা আছে যেখানে আমাদের নারীরা এবং প্রতারিত হয়েছে, এরকম অনেকে তারা সুবিধাও পেয়েছেন। সেই সমস্ত দিকেও কিন্তু দেখার বিষয় আছে এবং সেগুলোর দিকে আমাদের নজরদারি করার ব্যাপার আছে। আমি প্রথমত আমি শেষের দিকে এই কথাটি বলতে চাই, আজকে ডিজিটাল পৃথিবীর জন্য, ডিজিটাল বাংলাদেশের জন্য, বাংলাদেশে যে ডিজিটাল সমাজ তৈরি হচ্ছে, এই ডিজিটাল সমাজকে সঠিকভাবে পরিচালিত করবার জন্য আজকে ডিজিটাল আইনটি প্রয়োজন, নিরাপত্তা আইনটি প্রয়োজন। কিন্তু এর ভেতরে যে সংকটগুলো আছে, যেগুলো আপনারা আরো অনেক আলোচনা করবেন, আমি পুরো থাকতে পারবো না, সেজন্য দুঃখিত, যেগুলো আপনারা আলোচনা করবেন, আমি বরং সেটা বলবো যে আসুন সবকিছুকে চিহ্নিত করে, সুনিশ্চিত করে চিহ্নিত করে আমরা সেগুলো নিয়ে সবাই মিলে সেগুলো পরিবর্তন করবার জন্য উদ্যোগ গ্রহণ করি। তবেই আমার মনে হয় আমরা ঠিক পথে যাব। এই আলোচনার মধ্য দিয়ে এটা কখনোই আসবে না যে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন নেই। প্রয়োজন আছে, সেই প্রয়োজনের মধ্যে যে ফাঁক ফোকর গুলো আছে, যেগুলো অসুবিধা তৈরি করছে, যেগুলো সহিংস মনে হয়, আরেকজনকে নষ্ট করার জন্য, আরেকজনকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করবার জন্য, হেনস্থা করার জন্য, সেগুলো যাতে না থাকে আইনগুলোতে, আমরা আসুন সেগুলো নিয়ে আলোচনা করি, সেই বিষয়গুলোকে চিহ্নিত করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মিস শিরিন আক্তার। আমরা আশা করবো যে আরো একবার আপনার কথা হয়তো আমরা শুনতে পারবো, আপনি চেষ্টা করবেন আমাদের সঙ্গে থাকবার জন্য। একটি বিষয়, আমরা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি আমরা মামলাগুলো বিশ্লেষণ করি, এখন পর্যন্ত কত 3 বছরের অধিক সময় বা 3 বছর, ডিজিটাল স্পেসের সিকিউরিটি বা ডিজিটাল প্ল্যাটফর্মের সিকিউরিটির জন্য আসলে কোনো মামলা হচ্ছে বলে আমাদের এখন পর্যন্ত সেই অর্থে জানা নেই। যেটা হয়েছে অধিক প্রায় সকল ক্ষেত্রে মানহানির মামলা, এবং আমরা জানি মানহানি করবার জন্য আরো মানহানির মামলা করবার জন্য আরো আইন রয়েছে, সেই সব আইনও মামলা করা যেত। ডিএসএর তে কেন এটা করতে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে। এবং আমরা যদি অভিযোগকারীদের দায়ের করা মামলা বিশ্লেষণ করি, যেটি সিজিএস এর বিশ্লেষণ থেকে দেখা যায় যে অধিকাংশ অভিযোগকারী সরাসরি উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত নেই, যেটা আমি সূচনায় বলেছিলাম। এর মধ্যে বেশিরভাগ অভিযোগকারী হচ্ছে নিজে ক্ষতিগ্রস্ত না হয়েও ক্ষমতাসীন দলের সমর্থনকারী হিসেবে অনেক মামলা দায়ের করেছেন। এবং রাজনীতির সাথে যদি সম্পৃক্ত যারা, তাদের তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং গত 2020 জানুয়ারির পর থেকে 31 জানুয়ারি 2022 পর্যন্ত, তাতে দেখা যায় যে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে মোট অভিযুক্তদের আবার 80% রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাদের বিরুদ্ধে মামলা আছে, তারা আবার ক্ষমতাসীন দলের, বাংলাদেশ আওয়ামী লীগের। সো এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। ডক্টর আসিফ নজরুল আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ লেখালেখি করছেন, নানা বিষয়ে তার অভিমত ব্যক্ত করছেন, একসময় সাংবাদিকতা করতেন। প্রফেসর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল, হ্যাঁ, আমি
কথা বলছি। শিরিন আপা কি চলে গেছেন? আছে না? আচ্ছা শিরিন আপা, আপনি তো একসময় আমার নেত্রী ছিলেন, আমি জাসদ ছাত্রলীগ করতাম। আপনাকে শুধু দুইটা তথ্য দিই। হ্যাঁ, আপনি তো বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে উচ্চ আদালতে গেলে জামিন পাওয়া যায়। জামিন না পেয়ে কিন্তু আমাদের কার্টুনিস্ট মুশতাকের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। সিরিয়াসলি অসুস্থ ছিল, 4-5 বার জামিন পাননি। আরেকটা কথা হচ্ছে, হাইকোর্টে জামিন কিন্তু খুব এক্সপেন্সিভ ব্যাপার। এখানে আমাদের রেজাউল করিম ভাই আছে, সকল প্রকার মানুষের হাইকোর্টে জামিন পাওয়ার সুযোগ থাকে না। যাই হোক, আমি মূল আলোচনায় আসি। প্রথম কথা হচ্ছে, আমরা কোন আইনকে কালো আইন বলি? আমাদের এখানে লয়ার আছেন, রেজা ভাই খুব বড় লয়ার। আমি বলি, প্রথম হচ্ছে যে আইনের মধ্যে অস্পষ্টতা থাকে, যে আইন অ্যাবিউজ করার মতো সুযোগ থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে আইন অ্যাবিউজ করা হয় এবং একটা বিশেষ পক্ষের, একটা বিশেষ দলের পক্ষে, একটা বিশেষ গোষ্ঠীর পক্ষে যে আইনটাকে ইউজ করা হয়। এখন আমি কিছু উদাহরণ দিয়ে শুরু করি। যেমন ডিজিটাল সিকিউরিটি একটা কতটা অপপ্রয়োগ হয় তার সবচেয়ে বড় প্রমাণ আমি আমার নিজের জীবনে দেখেছি। একবার একটা প্রকাশিত সংবাদের ভিত্তিতে যখন আমি শুনতে পাচ্ছিলাম যে একজন মন্ত্রী, তৎকালীন মন্ত্রী, উনি খালেদ মহিউদ্দিনের একটা প্রোগ্রামে সরাসরি আমার নাম ধরে বলেছেন যে উনি আমার বিরুদ্ধে অপপ্রচার করেছেন, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, আমি এটা দেখে নিব। তো খালেদ খুবই অবাক হয়ে বলেছে, আপনার বিরুদ্ধে তো জাতীয় সংসদে ওই সমস্ত অভিযোগ এসেছে এবং সেখানে দুর্নীতি এই সমস্ত কথা আসছে। আপনি শুধুমাত্র একটা স্ট্যাটাসের জন্য, যেটা এটা ওনার নাও হতে পারে, আপনি কেন মামলা করবেন? তখন উনি কিছু বলেন নাই। তারপর আমি ওটা সংবাদটা দেখার পর, জিলুর আপনার মনে আছে, আপনি সাক্ষী, আপনাকে, সাংবাদিক রোজিনাকে এবং খালেদ মহিউদ্দিনকে দিয়ে আমি ওই মন্ত্রীকে বলালাম যে ওই ফেসবুক পেজটা আমার না, এটা একটা ফেক ফেসবুক আইডি ছিল। আপনি নিজে সাক্ষী এই ঘটনার। এবং আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললাম যে এটা ফেক ফেসবুক আইডি, এটা আমার না। আমি মন্ত্রীকে SMS করলাম, ফোন করলাম, উনি ফোন ধরে নাই। আপনাকে, সাংবাদিক রোজিনা, খালেদ মহিউদ্দিন, 3 জনকে দিয়ে খবর পাঠালাম, ওইটা ভেরিফাই করে আগে দেখেন যে এটা আমার ফেসবুক আইডি কিনা। এরপরও দেখা গেল উনার ভাগ্নে এবং উনার স্থানীয় মাদারীপুরের যে একজন নেতার, উনার ভাগ্নে মাদারীপুর আওয়ামী লীগের নেতা, উনি আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করবেন। তো এইরকম একটা ফেক, সর্বৈব মিথ্যা মামলা আমার বিরুদ্ধে, আমাকে যেখানে জানা যায়, বোঝা যায়, সুযোগ আছে ভেরিফাই করার, মন্ত্রীর কাছে খবর পাঠানোর পর মামলা হয়। এবং এই মামলাকে মোকাবেলা করার জন্য আমার কি পরিমাণ ভোগান্তি হয়েছে, হাইকোর্টে কতবার যেতে হয়েছে, এটা আমি বিস্তারিত বললাম না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, এরকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলা যখন সংসদ সদস্য মুরারদের বিরুদ্ধে করা হয়, যিনি প্রমাণ আছে, যিনি অত্যন্ত জঘন্য, অফেন্সিভ, নারীর চরিত্র হরণমূলক, ডিজিটাল সিকিউরিটির সকল উপাদান পূর্ণ করে এরকম একটা অপরাধ করেছেন, সেই মামলা কিন্তু খারিজ হয়েছে। কতটা অ্যাবিউজ হয় এর চেয়ে বড় প্রমাণ আর নাই। এখন আমরা যখন ডিজিটাল সিকিউরিটি একটা সমালোচনা করি, তখন সরকারের পক্ষ থেকে বা যারা এই জিনিসগুলো জানেন না, তারা দুইটা যুক্তি দেয়। এক হচ্ছে যে ডিজিটাল মাধ্যমের তো নিরাপত্তা দরকার, সবাই একজন একজনের চরিত্র হরণ করলে, কথা বলে, এই বলে, এটা কিছুটা সিকিউরিটি, বা হ্যাকিং হলে, হ্যাকিং অপরাধ, এগুলো তো একটা সুবিধা দরকার, এটা বলে একটা। আরেকটা বলে যে এই আইনে যদি মামলা করা হয় তাহলে তো এটা সবাই মামলা করতে পারে, সবার বিরুদ্ধে তো মামলা করা, সবার তো সিকিউরিটি দরকার। প্রথম কথা হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি একটা আমাদেরকে ভালো করে পড়ে দেখতে হবে। এখানে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া আছেন, উনি খুব ভালো বলতে পারবেন। এখানে কিন্তু 2 ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার রিলেটেড অফেন্স, হ্যাকিং করা, ইনফরমেশন সিস্টেমে ঢুকে যাওয়া। আরেকটা হচ্ছে স্পিচ অফেন্স, কথা বলার অপরাধ। কম্পিউটার রিলেটেড যে অফেন্সটা আছে, এটা কিন্তু পৃথিবীর সব দেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই থাকে। আপনার কম্পিউটার সিস্টেমকে হ্যাক করে সমস্ত রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস করে দিচ্ছে, বা আপনার ওয়েব পেজে বা আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকে কোনো কিছু ফাঁস করে দিচ্ছে, ডেফিনেটলি এগুলি অপরাধের আওতায় আনা প্রয়োজন। কিন্তু স্পিচ অফেন্স, যেটা কথা বলা, এক্সপ্রেস করা, আমি একটা অপিনিয়ন দিলাম, রেজা ভাই সম্পর্কে একটা কথা বললাম, বা 2018 সালের ইলেকশন সম্পর্কে একটা কথা বললাম, সেটা নিয়ে যে মামলা, আমাদের প্রধান আপত্তি হচ্ছে সেই স্পিচ অফেন্সের বিধানগুলো নিয়ে। আমি এই জন্য সবসময় বলি, কোনোদিনও যারা বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে দেওয়া উচিত, নো, এটা সরকার পক্ষকে সুযোগ দেওয়া হয় একটা যুক্তি খাড়া করানো। আমি মনে করি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে কম্পিউটার রিলেটেড যে অফেন্স আছে সেগুলো তো থাকবে, হ্যাকিং অপরাধে আপনি শাস্তি দিবেন না। স্পিচ অফেন্স যেগুলি আছে সেগুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রে এখানে আমূল পরিবর্তন দরকার। পরিবর্তনটা কেন দরকার সেটা আমি একটু ব্যাখ্যা করে বলি। ব্যাখ্যা করতে হলে আমি নিজে একটা রিসার্চ করেছিলাম একটা অর্গানাইজেশন থেকে। আমরা যখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডকুমেন্টগুলো দেখি, আমি ডিটেইল বললাম না, আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি যেগুলির পক্ষ রাষ্ট্র বাংলাদেশ, যেমন একটা এক্সাম্পল দেয়, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এবং এডিশনাল প্রোটোকল যেগুলি আছে, যেগুলি বাংলাদেশের পক্ষ রাষ্ট্র, সেখানেও বলা আছে
আছে আপনি এক্সপ্রেশনের উপর, কথা বলার উপর, বাক স্বাধীনতার উপর রেস্ট্রিকশন আরোপ করতে পারবেন, কিন্তু সেটার শর্ত আছে। যেমন অনেকগুলো শর্তের মধ্যে কতগুলো খুব সংক্ষেপে বলি। একটা হচ্ছে আপনি যে রেস্ট্রিকশন আরোপ করবেন সেটা এমন একটা আইনের দ্বারা আরোপ করতে হবে যেটা সাফিসিয়েন্টলি প্রিসাইজ, অর্থাৎ ওই আইনে স্পষ্ট বিধান থাকবে, আপনি বুঝতে পারবেন যে এইটা বললে এইটা হতে পারে। আপনি বুঝতেই পারলেন না কি বললে অপরাধ হবে, এমন ভেগ বা এমন একটা ব্যর্থবোধক আইন সেটা কোনোভাবেই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর নর্ম পূরণ করে না। সেকেন্ড হচ্ছে এটা একটা লেজিটিমেট এইমকে, পারপাসকে সার্ভ করার জন্য করতে হবে। আমি যে রেস্ট্রিকশনটা দিব আইনের মধ্যে যেটা বললে অপরাধ হবে, সেই রেস্ট্রিকশনটা দিতে হবে একটা যৌক্তিক আইনগত লক্ষ্যকে পূরণ করার জন্য। এবং সেখানে তারা বলেছে সরকারের উচ্চ পদে থাকা লোকজনের তাদের রং ডুইং সম্পর্কে ক্রিটিক্যাল ইনফরমেশন, ক্রিটিক্যাল ভিউ কোনোভাবেই লেজিটিমেট এইম না, এটা কোনোভাবেই অফেন্স হতে পারে না। আরেকটা বলেছে কনফার্মেশন টু দ্য টেস্ট অফ নেসেসিটি এন্ড প্রপোর্শনালিটি, যে এটা কি প্রেসিং সোশ্যাল নিডের জন্য প্রয়োজন আছে কিনা। এখন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় কার এক্স্যাক্টলি কি রোল ছিল সেটা নিয়ে যদি আমি একটু গবেষণা করতে যাই, সেটা কি প্রেসিং সোশ্যাল নিড আছে কিনা দেখতে হবে। আর এটা হচ্ছে আমি কি লিস্ট রেস্ট্রিকটিভ মেজার্স আরোপ করছি কিনা। একটা অপরাধ করলো একটা লোক, একটা ধরনের আওয়ামী লীগের যে বিবরণটা দিল, আওয়ামী লীগের ব্যাখ্যা দিয়ে যা 10 বছর কারাদণ্ড হয়েছে, ঠিক আছে, সে যদি অপরাধ করে থাকে লিস্ট রেস্ট্রিকটিভ মেজার্স, লিস্ট রেস্ট্রিকটিভ মেজার্স হিসাবে আপনি তাকে 1 বছরের কারাদণ্ড, 6 মাসের কারাদণ্ড দিতে পারেন। 10 বছরের কারাদণ্ড প্রয়োজন আছে কিনা, মানে অল্প পাবে লঘু দণ্ড বা অল্প পাবে গুরুদণ্ডের প্রয়োজন আছে কিনা, এটাও দেখতে হবে। আরেকটা কথা তারা ডিফেমেশন ল এর ক্ষেত্রে খুব স্ট্রংলি বলেছে, ডিফেমেশন ল এমন ক্ষেত্রে, মানহানি অপরাধ এমন ক্ষেত্রে প্রয়োগ করা উচিত না যেটাকে ভেরিফাই করা যায় না। কথা বলে বুঝলাম ওটা কোনটাতে মানহানি হয়ে গেল, এই ধরনের ভাবে মানহানি অপরাধকে ডিফাইন করা উচিত না। এবং অত্যন্ত স্ট্রংলি বলেছে ডিফেমেশন অফটাকে ডিক্রিমিনালাইজ করতে হবে, অর্থাৎ মানহানি মামলার ক্ষেত্রে সিভিল মামলা করবে, ক্রিমিনাল মামলা করা যাবে না। অনেক দেশই মানহানি মামলার ক্ষেত্রে ক্রিমিনাল মামলা হয় না। আচ্ছা, এখন আমরা যদি ডিএসি দেখে খুব সংক্ষেপে বলি, এখানে প্রধানতম সমস্যা আমার বিবেচনা হচ্ছে ডেফিনেশন গুলা, বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন এক্সপ্রেশনের ডেফিনেশন গুলা এত ভেগ ভাবে, এত অস্পষ্ট ভাবে, এত মানে সম্প্রসারিত ভাবে দেওয়া হয়েছে, এত ভেগ ভাবে দেওয়া হয়েছে যেটা যে কোনো ভাবে মিস ইন্টারপ্রেট করে সরকারের পক্ষে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এখানে 3 ধরনের ডেফিনেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে কনসেপ্ট ডেফিনেশন, যেমন ডিজিটাল সিকিউরিটি ডেফিনেশন দেওয়া হয়েছে। ডিজিটাল সিকিউরিটি ডেফিনেশনটা কি? দ্য সিকিউরিটি অফ এনি ডিজিটাল ডিভাইস অর ডিজিটাল সিস্টেম। ডিজিটাল মানেটা কি, সিকিউরিটি মানেটা কি? সিকিউরিটি মানে ব্যাখ্যা করা না এখানে। ওই ডিজিটাল সিকিউরিটি মানে সিকিউরিটি অফ ডিজিটাল ডিভাইস, এটা মানে কি কেউ বোঝা সম্ভব না। তারপরে আপনার স্পিরিট অফ লিবারেশন ওয়ার, হ্যাঁ, এখানে যেমন বলেছে স্পিরিট অফ লিবারেশন ওয়ার মানে হচ্ছে জাতীয়তাবাদ, তারপরে গণতন্ত্র, তারপর হচ্ছে সমাজতন্ত্র, তারপর হচ্ছে ধর্মের উপর। এখন এটার মানে কি বোঝা সম্ভব যে আমি স্পিরিট অফ লিবারেশন ওয়ারের বিরুদ্ধে বললাম? আমি যদি এখন বলি 2018 সালের নির্বাচন হচ্ছে ভুয়া নির্বাচন এবং এটা হচ্ছে গণতন্ত্র বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, শুধুমাত্র এই কারণেই আমাকে জেলে নেওয়া সম্ভব। তারপরে কনসেপ্ট ডেফিনিশনের ক্ষেত্রে ডেটা স্টোরেজ, ক্রিটিক্যাল ইনফরমেশন স্ট্রাকচার, ডিজিটাল সিকিউরিটি, ইললিগাল এন্ট্রেন্স, এগুলি সাফিসিয়েন্টলি ক্লিয়ার ডেফিনিশন দেওয়া নাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্পিচ অফেন্সের ক্ষেত্রে। স্পিচ অফেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি অধিকাংশ মামলা করা হয় হচ্ছে প্রোপাগান্ডা অর ক্যাম্পেইন এগেইনস্ট দ্য স্পিরিট অফ লিবারেশন ওয়ার। এখন এগেইন আমি বলেছি প্রোপাগান্ডা মানে কি, ক্যাম্পেইন মানে কি, এটা বলা হয় না। স্পিরিট অফ লিবারেশন ওয়ার এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। কেউ কেউ মনে করে আওয়ামী লীগ করলেই স্বাধীনতার চেতনা, আর কেউ কেউ মনে করে আপনি আওয়ামী লীগের সমালোচক হলেই স্বাধীনতার পক্ষের লোক। তাহলে আপনি স্পিরিট অফ লিবারেশন ওয়ার কিভাবে ডিফাইন করবেন? যেমন আমি যদি বলি যে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, প্রধানমন্ত্রী এই উপদেষ্টার সাথে আইনমন্ত্রীর যে বক্তব্য সেখানে একটা দুর্নীতির ছায়া আছে, যদি আমি এটা বলি, এখন শুধুমাত্র এইটার জন্য কি আপনি আমাকে গ্রেফতার করতে পারেন যে আমি একটা সরকারের বিরুদ্ধে কথা বলেছি? কারণ এখানে আরেকটা অপরাধ হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলা, রাষ্ট্রের ইমেজ ক্ষুণ্ণ করা। এটা কি রাষ্ট্রের ইমেজ ক্ষুণ্ণ করা হবে? আর আমি ভুয়া নির্বাচনের কথা বলেছি, আমি যদি বলি যে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমি যদি এই প্রশ্নটা শুনি, আপনি খেয়াল করে দেখেন, আগে কথায় কথায় আমরা কি বলতাম যে বিএনপি অবৈধ সরকার, বাগুড়া ইলেকশনের পর তারা যখন একটা ভুয়া ইলেকশন করেছিল, জাতীয় পার্টির অবৈধ সরকার, সরকার খাতে সরকারকে সরে যেতে হবে, এই সরকারকে মানি না, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ এই সমস্ত কিছুই আপনি গণতন্ত্র বিরোধী বলে আপনি আমাকে জেলে ঢুকাতে পারেন, কিন্তু এগুলো তো আসলে গণতন্ত্রের পক্ষের কথা। তারপর আর একটা কথা বলেছি ইমেজ অফ দ্য
নেশন, ইমেজ অফ দ্য নেশন ক্ষুণ্ণ করা যাবে না। এখন ইমেজ অফ দ্য নেশন মানে কি? যে চুরি করবে, ভুয়া নির্বাচন করবে, যে গুম করবে, সে ইমেজ অফ দ্য নেশন ক্ষুণ্ণ করছে না। কিন্তু আমি যদি অভিযোগ করি যে উনি গুমের সাথে জড়িত আছেন বা উনি এই ভুয়া নির্বাচন করেছেন, তাহলে ইমেজ অফ দ্য নেশন ক্ষুণ্ণ হয়েছে বলে আমাকে জেলে নেওয়া সম্ভব। আপনারা জানেন শহীদুল ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছিল, ইমেজ অফ দ্য নেশন ক্ষুণ্ণ করেছিল। আবার হচ্ছে কি অ্যানয়, অ্যাসল্ট, হিউমিলিয়েট অর হিউমিলিয়েট এ পারসন। এখন আমি স্বাভাবিকভাবে আমি যদি বলি যে এই লোকটা র্যাবের প্রধান ছিল যখন, তখন এই গুম হয়েছে, কাজে গুমের দায় দায়িত্ব উনি অস্বীকার করতে পারেন না। এখন উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন যে আপনি আমাকে অ্যানয় করেছেন অথবা ইনসাল্ট করেছেন। কেন? আমি যদি ক্রিটিক্যাল সমালোচনা করি, মানে বেসড অন অ্যাপারেন্টলি কারেক্ট ইনফরমেশন, এটাকেও কেউ অ্যানয়, ইনসাল্টেড ফিল করে। আপনি জানেন যে কোনো চোর, যে কোনো গুমকারী, যে কোনো ভুয়া নির্বাচনকারী, তাদের গুলি বললেই সে অ্যানয় বা ইনসাল্টেড ফিল করবে। এটার জন্য সে ডিজিটাল সিকিউরিটি একটা আমার বিরুদ্ধে মামলা করতে হবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই স্পিচ অফেন্সের ডেফিনেশন গুলাতে। কম্পিউটার রিলেটেড যে অফেন্স গুলো আছে, এটা জ্যোতির্ময় আমার আরো ভালো বলতে পারবে। সেখানে ইলিগাল অ্যাক্সেস টু ক্রিটিক্যাল ইনফরমেশন স্ট্রাকচার, ইলিগাল অ্যাক্সেস টু কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম, এই সমস্ত অপরাধকে ডিফাইন করা এবং এর জন্য শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে। তারপর আমি দেখেছি আর্টিকেল 19 একটা আর্টিকেলে পড়েছি, এখানেও ডেফিনেশনের ক্ষেত্রে আর একটু এটা টাইট হওয়া বা ন্যারো হওয়া প্রয়োজন আছে। তারপর সেকেন্ড যে সিরিয়াস প্রবলেমটা, এটা হচ্ছে গভর্নমেন্ট সিক্রেট, অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের জন্য যে ক্রিমিনালাইজেশন করা হয়েছে এবং 14 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান করা হয়েছে। আমরা জানি এই আইনটা কেন করা হয়েছিল ঔপনিবেশিক আমলে, এবং আমরা জানি রাইট টু ইনফরমেশনের মাধ্যমে এই আইনের কিছু তথ্য প্রকাশ করার ব্যাপারেও একটা অ্যাপ্রুভাল আছে, সেটাকে সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট ব্যবহারের মধ্যে দিয়ে বুঝেছি এটার উদ্দেশ্য কি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের রিপোর্ট যিনি করেছেন, তিনি স্বীকার হয়েছেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় যে তিনি নাকি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে লঙ্ঘন করেছেন। তারপর হচ্ছে মোর রেস্ট্রিকটিভ, একটা হচ্ছে কি যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি আপনার শাস্তির ব্যবস্থা করা। আপনারা একটা দেখেছেন রেস্ট্রিকটিভ কিভাবে হতে পারে, দিনের পর দিন জামিন ডিনাই করা হয়। এখন যে কার্টুনিস্ট মুশতাক ছিলেন, মুশতাক যদি জামিন পেতেন উনি কি অপরাধ, উনি কি করতে পারতেন, কি ক্ষতিটা উনি করতে পারতেন? উনি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে একটা কার্টুন এঁকে তার কি পরিণত হয়েছে, দিনের পর দিন তাকে জামিন থেকে বঞ্চিত করা হয়েছে। আর এটা হচ্ছে অনলাইন অফিসের ক্ষেত্রে বেশি কারাদণ্ড। রিলিজিয়াস সেন্টিমেন্ট পূর্ণ করলে আপনি যদি অফলাইনে করেন তাহলে 3 বছর কারাদণ্ড, অনলাইনে করলে আপনার 10 বছর কারাদণ্ড। আবার ডিফেমেশন যদি আপনি এমনি করেন পেনাল কোডে 2 বছর কারাদণ্ড, আবার অনলাইনে করলে 5 বছর কারাদণ্ড। এটা প্রফেসর আসিফ নজরুল একটু এই পর্যায়ে ছোট্ট করে শর্ট করবেন, আমি আবার পরে আপনার কাছ থেকে। আচ্ছা ফাইন, আমি শুধু আরেকটা কথা বলছি। সবচেয়ে খারাপ হচ্ছে অ্যাবিউজটা। অ্যাবিউজের দুইটা জিনিস আছে, আপনি জানেন আমাদের সিআরপিসি অনুযায়ী ডিফেমেশন মামলা হলে প্রথমে সামন দিতে হয়, তারপরে ওয়ারেন্ট দেওয়া যায়, প্রথমে সামন দিতে হয়। আপনারা দেখেছেন ব্যারিস্টার মইনুল হোসেনের মতো একদম বড় মানে নাম করা মানুষের ক্ষেত্রেও এইটা লঙ্ঘন করা হচ্ছে, প্রথমেই অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হয়েছে। আর আমাদের সেকশন 198 সিআরপিসিতে আছে যে এগ্রিভ ব্যক্তি শুধুমাত্র সে মামলা করতে হবে। আপনি নিজে বলেছেন মানহানি মামলার ক্ষেত্রে আমরা সাংবাদিক মাহফুজা নামের ক্ষেত্রে দেখেছি সারা দেশ থেকে ক্ষমতাসীন দলের লোকেরা মামলা করেছে। আমি সংক্ষেপে শুধু একটা জিনিস বলতে চাই, আপনারা যখন ইনফরমেশন গুলা অ্যানালাইজ করবেন আপনারা দেখবেন, আমি আশা করি করেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ম্যাক্সিমাম মামলা করছে সরকার এবং সরকার পক্ষের লোক বা তাদের কর্মীরা বা নিরাপত্তা বাহিনী। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মামলার আসামি হচ্ছে বা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি বা হ্যারাস্ট করা ব্যক্তি হচ্ছে ভিন্ন মতাবলম্বী বা সরকারের সমালোচক বা ভিন্ন দলের লোক। এখান থেকে এটা সিরিয়াস অ্যাবিউজটা বোঝা যায়। এবং যেই হারে এখানে জামিন অগ্রাহ্য করা হয়, একের পর এক হাইকোর্টের আসা পর্যন্ত জামিন পাওয়া যায় না, সেখান থেকে এটার অ্যাবিউজটা লক্ষ্য করা যায়। এবং এইটা সাংবাদিক জহুরুল আলম বলেছে যে চিলিং ইফেক্টটা, যে আমরা অনেক কিছু বলতে গিয়ে বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কোনো যৌক্তিক সমালোচনা মাথা আসলো সাথে সাথে মাথা থেকে সরাবেন, ওরে বাবার বাবা, ওনার ক্ষেত্রে কিছু বললেই সারা দেশ থেকে ডিফেমেশন মামলা শুরু হয়ে যাবে। কাজে আমরা সমালোচনা করতে পারি, এটা ঠিক না, অনেক বুঝে সমালোচনা করি। বিশেষ করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কথা বলার সময় 100 বার চিন্তা করে কথা বলি। এগুলি হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ইম্প্যাক্ট। এটা একটা জবাবদিহিহীন অস্বচ্ছ শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এটা করা হয়েছে। ধন্যবাদ অধ্যাপক আসিফ নজরুল, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আবারও শুনবো আপনার কাছ থেকে। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সিজিএস এর যে গবেষণা, আমি বারবার বলছি যে 2020 সালের জানুয়ারি থেকে কাজটি আমরা করছি।
প্রতিটি কেস আমরা ট্র্যাক করবার চেষ্টা করছি এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই আইনের আওতায় অভিযুক্ত হওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব এবং সাদা পুলিশ দ্বারা তুলে নেওয়ার অনেক অনেক অভিযোগ উঠেছে এবং মামলাগুলি যদি বিশ্লেষণ করে যেটি সিরিয়াস দেখছে সেটি হচ্ছে যে এ পর্যন্ত এমন 103টি ঘটনা সিরিয়াস পেয়েছে। শুধু অক্টোবর থেকে ডিসেম্বর 2021 পর্যন্তই এমন ঘটনার সংখ্যা 23টি। এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে। আমরা জানি যে নুরো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একজন অন্যতম ভিকটিম। সো নুরুল হক নূর, মিস্টার নূর। জি, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আজকের এই ওয়েবিনারে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী সম্মানিত জল করিম ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আর খ্যাতনামা আইনজীবী বেস্টের জ্যোতির্ময় বড়ুয়া, সাংবাদিক সহ বিভিন্ন মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন সকলকে শুভেচ্ছা। আর মোটা দাগে বিশ্লেষণগুলো আইনগত দিক, প্রায়োগিক দিক এবং বিশেষ করে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় আমাদের বিভিন্ন যারা আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যে উঠে এসেছে। আমি ছোট করে একেবারেই ভুক্তভোগী হিসেবে যে কথাটি বলতে চাই যে আসিফ নজরুল স্যার যেটা বলেছেন যে আইন থাকতে হবে, আমরাও সেটা মনে করি আইনের প্রয়োজনীয়তা আছে, যেটা শিরিন আপাও বলেছেন। কিন্তু আবার আসিফ নজরুল স্যারের কথা থেকেই যেটা আমরা বলি যে একটা আইনকে আইন করা হয় আপনার মানুষের ভালোর জন্য, একটা সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার্থে, কিন্তু সেটা কখন একটা কালো আইনে পরিণত হয় যখন মানুষের স্বাভাবিক কাজকর্মে সেটা বাধাগ্রস্ত করে বা বিঘ্ন ঘটায়। তো ডিজিটাল নিরাপত্তা আইনে আপনাদের সিজিএস থেকে যে গবেষণাটা 21 মাসের মামলার পর্যবেক্ষণ করে দেখিয়েছেন, সেখানে 85% মামলা সরকারি দলের নেতাকর্মীরা করেছে। তার মধ্যে 95টি মামলা প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে করেছে, 50টি মামলা মন্ত্রীদের মানহানির অভিযোগে করেছে। এখন রেজাউল করিম ভাই উনি আওয়ামী লীগের থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য হতে পারেন, কিন্তু তিনি তো যেহেতু জনগণকে নিয়ে ডিল করেন, কাজেই তার এলাকার জনগণ থেকে শুরু করে তিনি যেহেতু আবার একটি মন্ত্রণালয়ের মন্ত্রী, তাকে সমালোচনা করার অধিকার এদেশের সকল শ্রেণী পেশার জনগণের আছে। সেই সমালোচনাটা যদি তারা না নিতে পারেন তাহলে তো তাদের জনপ্রতিনিধি হওয়ার, আমি মনে করি যে আসলে বিষয় জনপ্রতিনিধি হওয়া উচিত না, কিন্তু তারা জনপ্রতিনিধি হয়েছেন, জনগণের সমালোচনা শুনবেন না, এটা তো হতে পারে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে যেটা মানে যারা আপনার ভুক্তভোগী তারা মামলা না করে তাদের অতি উৎসাহী সমর্থকরা মানে হচ্ছে একেবারে দেদারসে মামলাগুলো করছে, যেটা আমার নামে যেমন আপনার একই ইস্যুতে 11টি মামলা হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নাটোর, বিভিন্ন জায়গায়। তো একই ইস্যুতে আপনি কেন এতগুলো, এবং এই যে যারা মামলা নিচ্ছে, যারা মামলা দিচ্ছে, তাদের আপনি সেন্সটা চিন্তা করেন। এখন আপনি ব্যারিস্টার মইনুলের কথা বলা হয়েছে, মাহফুজা নামের কথা বলা হয়েছে, এরকম অনেক ব্যক্তি এইভাবে একই ইস্যুতে তাদেরকে একাধিক মামলা দেওয়া হয়েছে। তার উদ্দেশ্যটা একেবারেই পরিষ্কার, যে তাকে হয়রানি করার জন্য, যে আপনি যখন তাকে 12টা, 15টা, 50টা, 61টা মামলা দিবেন আপনার রাজনৈতিক ইন্টেনশন থেকে, যে তাকে 61টি জেলায় নিয়ে হয়রানি করা হবে। এবং সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশের সাবেক সম্পাদক, আমরা দেখেছি আপনার কুষ্টিয়াতে আদালতের হাজিরা দিতে গিয়ে তিনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন। তো আজকে এই যে যারা সাংবাদিক বিশেষ করে তাদের মধ্যে আপনাদের এই চেয়ার উনি প্রথমেই বলেছেন যেটা ঠিক, যে একটা ভীতিকর পরিবেশটা আপনাদের দিক থেকে আছে কথা বলার ক্ষেত্রে। আপনাদেরকেও আপনার বিশেষ করে ভাবতে হয় যে কোন কথা বলার কারণে আবার আমাকে সংসদীয় কমিটি তলব করে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি আপনার ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করেন তার শিক্ষার অংশ হিসেবে, তার ছাত্রদের পড়ানোর একটা পার্ট হিসেবে। তো দেখা গেল তিনি আপনার প্রবাসীদের নিয়ে করোনার মধ্যে একটা তথ্য দিলেন, তাকে সংসদীয় কমিটি ডেকে তাকে আপনার শাসালো। তো তাহলে শিক্ষকরা কিভাবে কাজ করবে? এবং আপনাদের এই সিজিএস এর পাশাপাশি আমরা যদি গত আপনার 1 বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মামলাগুলো দেখি, সেখানেও দেখবো যে 40% মামলা হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি দলের নেতাদেরকে কটূক্তির অভিযোগে। এবং তার মধ্যে 225টি মামলায় যে 417 জন আসামি, তার মধ্যে 68 জন সাংবাদিক, যাদের 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যখন বিভিন্ন সময় রাজনৈতিক মহল,
সুশীল নাগরিক সমাজ অ্যাক্টিভিস্ট থেকে যখন একটা প্রতিক্রিয়া আসে, প্রতিবাদ হয়, তখন সরকারের বিভিন্ন মহলের সুরটা একটু নরম থাকে যে না, এই আইনটির তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, আপনার অভিযোগের সত্যতা নিশ্চিত না করে কারো বিরুদ্ধে মামলাটি নেওয়া যাবে না, এরকম নানা ধরনের পরামর্শ দেওয়া হয়। বাট বাস্তবিক অর্থে এগুলো কোনোটাই মানা হয় না, যে কারণে আপনার একই সাথে 13টা মামলা হয় এবং আমার নামে এ পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা 11টা মামলা হয়েছিল একই ইস্যুতে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে, এবং আরো 2টো মামলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তায় নিয়ে, যেগুলোর সাথে আমি নিজেও জানি না যে আসলে কিভাবে এই মামলাগুলো কোন গ্রাউন্ডে হয়েছে। এখন মামলাগুলো যারা নিচ্ছে আমি জানি না সেই তাদের আসলে এই মামলা নেওয়ার গ্রাউন্ড সম্পর্কে তাদের নলেজ বা জানাশোনা আছে কিনা, যে এই মামলাটা নেওয়া উচিত কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতিতে যেটা ক্ষমতার অপব্যবহার সব সময় বিশেষ করে সরকারি দলের আপনার নেতা কর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রীরা করে থাকেন। তো দেখা যাচ্ছে যে এমপি সাহেব ফোন দিয়েছেন মামলা নেওয়ার জন্য, কিংবা দেখা যায় ওই এলাকার প্রভাবশালী কোনো ব্যক্তি ফোন দিয়েছেন, তখন ওই থানার ওসি কিংবা আপনার ওখানকার চার্জে থাকা কর্মকর্তা তিনি চাইলেও ডিনাই করতে পারেন না, যে কারণে তার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু তিনি মামলাগুলো নিয়ে নিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে। যেমন আমরা এখানে কার্টুনিস্ট আপনার কিশোর এবং মোস্তাকের বিষয়টি উঠে এসেছে। কার্টুনিস্ট কিশোর কি করেছে, তিনি পদ্মা ব্যাংকের সাবেক এমডি নাফিস শারাফাত সাহেব, যিনি আপনার অনেকগুলো ব্যাংকিং অনিয়ম, আর্থিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তার একটা কার্টুন লিখেছেন আমি নাফিস শারাফাত জানি ব্যাংক খাওয়ার ধারাপাত। তো এই কথাটা আমরা তো বিএনপি আমলে দেখেছি, প্রধানমন্ত্রী তখনকার খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান এবং তাদের সাথে যে জোট ছিল আপনার জামায়াত ইসলামী, তাদের নেতা কর্মীদের বিভিন্ন ভাবে কার্টুন আঁকা হয়েছে। তো তাহলে কেন আজকে একজন একজন ব্যাংকের এমডি তার বিরুদ্ধে কার্টুন লেখার কারণে র্যাব হচ্ছে কার্টুনিস্টকে তুলে নিল এবং কার্টুনিস্টের ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আপনার ডাইরেক্টর ছিলেন মিনহাজ মান্নানকে অ্যারেস্ট করেছে, তারপর অ্যারেস্ট করেছে কাকে, আপনার এই যে লেখক মুস্তাককে। যে তাদের আমরা যেটা জানতে পেরেছি ভুক্তভোগীদের কাছ থেকে, যে মিনহাজ মান্নান এবং আপনার লেখক মুস্তাক শুধুমাত্র তার ফ্রেন্ড লিস্টে তাদের সাথে যোগাযোগ ছিল, এই অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে। এবং আমরা দেখলাম যেটা আমাদের শিরিন আপা বলেছিলেন, তারা অনেক সময় থেকে রাজনীতি করেন, সিনিয়র রাজনীতিবিদ, তাদের কাছ থেকে আমরা সবসময় আশা করি যে দল করেন না কেন, যে মত থাকুক না কেন, দেশ জাতির বৃহত্তর স্বার্থে তাদের একটা বোল্ড ভয়েস থাকবে। তো তিনি জামিনের কথা বলেছেন, এখানে তো আইনজীবীরা আছেন। তারপর আমি যেটা বলবো, অসংখ্যবার তার জামিন রিফিউজ করা হয়েছে এবং তার সর্বশেষ পরিণতি আমরা দেখেছি যে তার মৃত্যু, এবং মৃত্যুটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা মানুষের মৃত্যু হয়নি। কার্টুনিস্ট কিশোরের তো টর্চার কিভাবে করা হয়েছে সেগুলো তো আমরা পেপার পত্রিকা তার মুখ থেকেও শুনেছি, যে তার যৌনাঙ্গে কারেন্টের শক দেওয়া হয়েছে, যদিও এটাকে অস্বীকার করেছে আপনার মেডিকেল টিম। কিন্তু আমাদের কাছে এরকম অনেক নজির এবং দৃষ্টান্ত আছে যে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এইভাবে বিভিন্ন মানুষকে নির্যাতন করা হয়। মোদী বিরোধী আন্দোলনে আমাদের ছাত্র নেতাদেরকেও একই কাজ করেছে, শাহবাগ থানায় চোখে কাঁচামরিচ দিয়ে টর্চার করেছে। আমরা এগুলো বলছি, তো আইন শৃঙ্খলা বাহিনী তো টর্চার করছে এবং তাদের বিরুদ্ধেও আপনার চরম মানবাধিকার লঙ্ঘন অভিযোগেরও অনেকগুলো অভিযোগ রয়েছে, যেটা আমরা সর্বশেষ দেখলাম যে আপনার মার্কিন নিষেধাজ্ঞাটা এবং ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমাদের পশ্চিমা আপনার বন্ধু দেশগুলো, বিশেষ করে 10টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘের যে আপনার বিভিন্ন সংস্থা রয়েছে, তারাও বারবার তাকিদ দিয়েছে বিশেষ করে এই আইনটির কিছু ধারার ক্ষেত্রে আপনার সংশোধনের ক্ষেত্রে। যেমন বিশেষ করে আপনার 25, 28, 29, 31 এইখানে যে আপনার বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়টি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি, উস্কানির বিষয়টি, মানহানিকর তথ্য প্রকাশ বা প্রচারের বিষয়, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি। আমরা দেখলাম যে আপনার নিরাপদ সড়ক আন্দোলন শিক্ষার্থীদের একটি আন্দোলন ছিল, সেই আন্দোলনে ফেসবুকে লাইভ করেছে, রাস্তায় যা ঘটছে, ছাত্ররা আন্দোলন করছে, সেটা একটা লাইভ করার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যে তার এই লাইভ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
এখন তার লাইভটি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে। তো আমাদের গণমাধ্যমের যদি সেই অবাধ স্বাধীনতা থাকে এবং থাকতো, তাহলে তো গণমাধ্যম ভালো মন্দ সবার বক্তব্য প্রচার করতে পারতো। তখন তো গুজব বা অপপ্রচার ছড়ায় না। এখানে অপপ্রচার বা গুজবের জন্য সরকার বারবার স্ট্রেস দিচ্ছে যে এটা ঠেকানোর জন্য দরকার আছে, কিন্তু আমরা দেখি যে বিশেষ করে যখন তথ্যের অবাধ প্রবাহ না থাকে, মানুষকে যখন জানতে না দেওয়া হয়, তখনই কিন্তু মানুষ গুজব বা অপপ্রচারে বিশ্বাস করে। বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যে এখন আপনার মেইন স্ট্রিম মিডিয়ার আপনার বিভিন্ন প্রোগ্রাম যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়, তার চেয়ে সোশ্যাল প্ল্যাটফর্মের কিছু প্রোগ্রামগুলো খুব পপুলার হচ্ছে এবং মানুষ সেগুলো খুব আগ্রহ নিয়ে দেখছে এবং বিভিন্ন বিষয়ে আপনার মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে সেটা আপনার মন্ত্রী থেকে শুরু করে সরকার বিভিন্ন ব্যক্তিরও দৃষ্টিগোচর হচ্ছে। সুতরাং সেই সোশ্যাল মিডিয়াকে আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে চান, সেটা সেভাবে তো তাদেরকে স্পেস দিতে হবে। এখন এই আইনের ফলে এখন আমি যতই আপনার একজন রাজনীতিবিদ হই, সরকারের সমালোচনা হই, কিন্তু আমি কিন্তু হিসেব করে মেপেই কথা বলতে হয় যে অযথা কেন আবার ডিজিটাল নিরাপত্তা আইনের একটা ঝামেলায় পড়তে যাব। তো বাস্তব কথা হচ্ছে আমরা দেশের জন্য বলি আমরা জীবন দিতেও প্রস্তুত, দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত, কিন্তু আবার আমরা কিন্তু এটাও আপনার ভাবি যে বিশেষ করে অযথা হয়রানিগুলোর জন্য আমরা এড়িয়ে চলতে পারি। তো সেই দিক থেকে আমি বলবো যে বিশেষ করে আইনটির এই যেই ধারাগুলো বিশেষ করে নিয়ে খুবই আপত্তি, সেগুলো চাইলে আপনার সাংবাদিক মহল আছে, নাগরিক সমাজ আছে এবং সংসদে যেভাবে আপনার বিভিন্ন দলের প্রতিনিধি আছে তাদের সাথে আলোচনা করে কিন্তু একটা ঐক্যমতের ভিত্তিতে এই আইনগুলো আপনার সংশোধন করা উচিত। বিশেষ করে আমরা বাইরের বিভিন্ন দেশে যেখানে দেখি যে বিভিন্ন দল থেকে যারা সিনেটর থাকেন বা বিভিন্ন দল থেকে যারা প্রতিনিধি থাকেন, বিভিন্ন সংসদীয় কমিটিতে মিক্স পার্লামেন্টারিয়ান থাকেন, তাদের মতামতের ভিত্তিতে দেশের জন্য একটা সুন্দর আইন হয়। আজকে একটা জিনিস দেখেন, এই আইনটি নিয়ে আজকে বিরোধী মহল থেকে সবাই আপত্তি জানাচ্ছে। নূর একটু ছোট্ট করতে হবে, শেষ করতে হবে। আমি শেষ করছি। আমি সর্বশেষ যে কথাটি বলবো যে এই আইনটি নিয়ে আজকে বিশেষ করে বিরোধী মহল থেকে আপনার সাংবাদিক সমাজ, এই শিক্ষক সমাজ, আপনার মুক্তমনা মানুষ তারা আপত্তি জানাচ্ছে। বিশেষ করে ধরেন আমরা যদি ধরি সরকারের ভাষায়ও সরকারের বিরোধীরা আপত্তি জানাচ্ছে, তাহলে আজকে যারা সরকারের বিরোধী তারা কিন্তু আবার যে সরকারে যাবে না সেটা তো নিশ্চয়তা নাই। নির্বাচনের মধ্যে দিয়ে তো ক্ষমতার পালাবদল ঘটে, তাহলে কেন তারা আইন তো একটা রাষ্ট্রের জন্য করা হয়, সে আইনের বিরোধিতা করছে? কারণ এখানে সরকারি দল যেভাবে আইনটিকে ব্যবহার করছে এবং যেভাবে অস্পষ্টতা রাখা হয়েছে, তার ফলে ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক তারাই বিশেষ করে হয়রানির শিকার হচ্ছে। সে কারণে আইনটি নিয়ে আপত্তি উঠছে। কাজে আমাদের সর্বশেষ দাবি থাকবে যেটি সর্বশেষ আমরা যখন লেখক মোস্তাক মৃত্যুর পরে আমরা যখন মুভমেন্ট করেছিলাম এবং এখানকার 12টি রাষ্ট্রদূত আমাদের উন্নয়ন সহযোগী দেশগুলোর তারা স্টেটমেন্ট দিয়েছিল, তখন আইনমন্ত্রী বলেছিলেন যে আইনটি সংশোধন করা হবে, কিন্তু আমরা এখনো দেখছি যে এটি নিয়ে বিশেষ করে সরকারের এই আন্তরিক উদ্যোগ আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ নুরুল হক নূর, আপনি থাকবেন আমাদের সঙ্গে, পরে আবার আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করবো আমরা। এবং আমরা 835টি মামলার যে তথ্য সিজিএস এর হাতে রয়েছে তার থেকে জানা যাচ্ছে যে এ পর্যন্ত 10টি মামলা আদালত কর্তৃক খারিজ করে দিয়েছে এবং আরেকটি মামলা রায় হয়েছে যার মধ্যে 9 জন আসামিকে আদালত খালাস দিয়েছে, বাকি 2 জন আসামিকে প্রবেশনে মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে মামলাগুলো যেগুলো নিষ্পত্তির দিকে যায় সেগুলো খারিজ হয়ে যায় শুরুর দিকে, আর বাকি মামলা গুলো আসলে ঝুলে থাকে। এবং এই আইনে 75 দিনের ভেতরে তদন্ত প্রতিবেদন জমা দেবার কথা থাকলে আমরা এখন পর্যন্ত এমন কোনো মামলা পাইনি যা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। অর্থাৎ শুরু থেকে একটা ভীতির মধ্যে যারা অভিযুক্ত তারা কিন্তু থাকছেন। তো এই পর্যায়ে আমি বলবার জন্য অনুরোধ করছি, এই বিষয় নিয়ে প্রচুর কাজও করেছেন তিনি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ধন্যবাদ জেলু আপনাকে এবং সিজিএস কে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী আছেন আজকে আমাদের মধ্যে, তিনি আমাদের একজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবী এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন প্রত্যেককেই শুভেচ্ছা। আলোচনার প্রথম থেকেই শুনছিলাম। আমি প্রথমে আপনার জেলুবে আপনার ওই পার্টিকুলার পয়েন্টে যাওয়ার আগেই ছোট করে দুটো বিষয়ে আমার একটু সিরিয়াস আপত্তি জানিয়ে রাখতে চাই। সেটি হলো আমাদের মাননীয় এমপি মহোদয় শিরিন আক্তার, তিনি যে কথাগুলো বলছিলেন এবং আসিফ নজরুল ভাইয়ের আলোচনার সূত্র ধরে নূর যে কথাটি বললেন তার মধ্যে দু একটি বিষয়ে আমার একটু আলাদা করে মত আছে সেই কথা বলতে চাই। প্রথমত, আইনটি
থাকবে কি থাকবে না, আইনটি বাতিল চাই না সংশোধন চাই, এই আলাপটা ধরেন এই তিনটি জায়গাতে এসছে। প্রত্যেকেই বলছেন যে আইনটি সংশোধনের কথা, এবং সংশোধনের কথার যুক্তি দিতে গিয়ে যেটা আসিফ নজরুল ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে কম্পিউটার রিলেটেড যে সমস্ত অপরাধগুলো আছে, হ্যাকিং থেকে শুরু করে অন্যান্য অ্যাক্সেস রিলেটেড অপরাধ, সেগুলো সারা পৃথিবীতেই আছে এবং সেগুলো থাকা উচিত, সেই ধরনের একটা আইন থাকা উচিত। আমিও মনে করি যে এই ধরনের একটি আইন থাকা উচিত, কিন্তু তারপর আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বাতিল চাই। তাহলে কেন চাই? আমাদের আসলে ভুলে গেলে চলবে না যে 2006 সনের যে মূল আইনটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, এই 2006 আইনের মধ্যেই কিন্তু এটা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির জন্যেই, এখানে হ্যাকিং সংক্রান্ত কিংবা কম্পিউটারের অন্যান্য বিষয় সংক্রান্ত আইনগুলো আগে থেকেই ছিল, এবং সেখানে যদি নাও থেকে থাকে সেখানে কিন্তু সংযোগ করে সেই আইনটি কিন্তু যুগোপযোগী করে এই প্রতিরোধ ব্যবস্থাগুলো তৈরি করা যায়। যেটা ডক্টর মঞ্জুর বলছিলেন শুরু থেকেই, মঞ্জুর চৌধুরীর বক্তব্যটাকেই আমি এখানে আবারও ওই আমার যুক্তির পেছনে দাঁড় করাচ্ছি। সেটা হচ্ছে অনলাইনের যদি সেফার স্পেস তৈরি করতে হয়, এটা সেফার সাইবার স্পেস, সাইবার স্পেসটাকে তিনি বলেছেন যে একটা ভয়ানক মাইন্ড ফিল্ডে পরিণত হয়েছে। আমি ওনার সাথে 100% একমত, এবং এইটা তৈরি হওয়ার পেছনে তবে কেবলমাত্র যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 দায়ী তা কিন্তু না, অন্যান্য অনেকগুলো বিষয় সাথে আছে, কিন্তু এটা মেজর একটি রোল প্লে করছে এটা মাইন্ড ফিল্ডে পরিণত হওয়ার জন্য। তার মানে কি দাঁড়ালো, আইনের যে স্পিরিটটা থাকে সেটা হচ্ছে আসলে নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য, সেখানে যদি এটা মাইন্ড ফিল্ডে পরিণত হয় তার মানে আইনটা তার স্পিরিটটা হারাচ্ছে, এবং এটার যে স্কিমটা সেই স্কিমটা আমরা বুঝতে সক্ষম হচ্ছি না। কথাটা বলছি এই কারণে আমি আর একটু যুক্তি দিয়ে বলার চেষ্টা করি। সেটা হলো, আপনি যখনই বলেন যে আইসিটি আইন 2006, তাহলে আমার প্রথমেই কোন ধারাটির কথা মনে আসে, কোন বিষয়টির কথা মনে আসে? অবভিয়াসলি 57 ধারা। আইসিটি আইনের অন্য কোনো ধারায় মামলা হয়েছে বলে আপনারা শুনেছেন? সেখানে তো অন্যান্য আরো পেনাল সেকশন আছে। 2006 সনে আইনটি হওয়ার পরে 2008-এ প্রথম মামলা হয় র্যাবের ওয়েবসাইট হ্যাক করে রাজশাহীর দুজন স্টুডেন্ট, তারা পুরোটা ব্ল্যাক আউট করে লিখে দিয়েছিল যে কে বেশি বুদ্ধিমান, র্যাব না আমরা। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কেস ফর হ্যাকিং। এই 2006 সনের আইনের প্রথম মামলা। তারপরে 2013 সনের 2রা এপ্রিল 4 জন ব্লগারকে গ্রেফতার করা হলো 57 ধারায়, সেটি ছিল 57 ধারার প্রথম মামলা। অর্থাৎ 6 থেকে 13 পর্যন্ত কিন্তু এই আইনের কোনো ব্যবহারই ছিল বলতে গেলে। হ্যাকিং নিয়ে প্রথম মামলা হয়, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ইমেইল পাঠিয়ে থ্রেট দেওয়ার অভিযোগে কলাবাগানের একটি সাইবার ক্যাফেতে বসে, সেটা ছিল দ্বিতীয় মামলা। তারপরে হচ্ছে 2013 থেকে ধারাবাহিকভাবে মামলাগুলো হতে শুরু করলো 57 ধারায়। তার মানে কি 2006 সনের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন বললেই আমাদের মাথায় উঠে আসে হচ্ছে আপনার 57 ধারার কথা। অর্থাৎ 57 ধারাটাই ছিল এই আইনের মূল স্পিরিট, মূল স্কিম। ইনহেরেন্ট এক ধরনের টার্গেট থাকে যে একটা আইন থেকে আপনি আসলে কোন বিষয়গুলো বের করে আনবেন। এই যেমন 2018-র যে আইন, এখানে আমরা বরাবরই বলছি 57 ধারাটা আমরা বাতিলের কথা বলছিলাম, সেটাকে স্প্রেড করা হয়েছে আরো 4টি ধারার মধ্যে। 4টি ধারায় ভিন্ন ভিন্ন ভাবে এমনভাবে সেগুলোকে আরো এমবিগুয়াস করে এমনভাবে ব্যবহার করা হয়েছে 4টি ধারায় স্প্রেড করে, যে আপনার আগে একটা 57 ধারায় মামলা হতো, এখন 4টি ধারার পিক এন্ড চুজ করে করে আরো মামলার সংখ্যা কিন্তু বেড়েছে। 2006 থেকে 13-র মধ্যে আমি মামলার সংখ্যা আপনাকে দেখালাম হচ্ছে মাত্র 3টি আমার জানা মতো। 13-র পর থেকে চিন্তা করেন কিরকম ভাবে বাড়লো 57 ধারা যখন প্রয়োগ হতে শুরু করলো, এবং 2018-র পর থেকে যে স্ট্যাটিস্টিক্স গুলো আপনাদের গবেষণা থেকে উঠে এসছে সেগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। এবং দেখেন সেখানে সংখ্যাটা আসলে কিভাবে বেড়েছে। তার মানে এইটার স্কিমটা কোথায়, 2018-র স্কিমটা কোথায়? 18-র স্কিম দেখবেন মূলত আসলে সেকশন 25-এ আছে হচ্ছে আপনার যদি এই মানহানিকর কোনো তথ্য যদি প্রকাশ করেন, আক্রমণাত্মক তথ্য প্রকাশ করেন, এই সমস্ত বিষয়াদিগুলো কিন্তু 25-এর মধ্যে থাকছে। মানহানির বিষয়ে কিন্তু ডক্টর মঞ্জুর চৌধুরীও যেটা বলেছেন, আমাদের জহির ভাই যেটা বলেছেন, সেটার পাশাপাশি আমি ডক্টর আসিফ নজরুলের কথাটাও একটু যুক্ত করছি। সেটা হচ্ছে এই মানহানির মামলাগুলো আপনাদের গবেষণা থেকে যেটা এসছে সেটা হচ্ছে অধিকাংশ মামলা এমন ব্যক্তি করছেন যিনি আসলে সরাসরি সংক্ষুব্ধ না। 198 ধারা ফৌজদারি কার্যবিধির 198 ধারায় বলা হচ্ছে চুক্তি সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত এবং যদি মানহানি সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে কেবলমাত্র, আমি আবার এমফাসাইজ করছি, কেবলমাত্র সংক্ষুব্ধ ব্যক্তি আসতে পারবেন আপনার এই মামলা করার জন্য।
সংক্ষুব্ধ ব্যক্তি না হলে আদালতের কাছে আসলে আদালত কোনো সময় আমলে গ্রহণ করবেন না, এভাবেই ধারাটি আছে। তাহলে এই 25 ধারাতে যে পরিমাণ মামলাগুলো হচ্ছে, স্থানীয় আওয়ামী লীগের বলুন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেভাবে মামলাগুলো করছেন, স্থানীয় পর্যায়ের নেতারা, তাদের তো মামলা করারই কোনো এখতিয়ার ছিল না। মামলাগুলো তো আদালত নিচ্ছে। আদালত নিচ্ছে যে কারণে, সেটি হলো যে আদালত এই পুরো বিষয়গুলোকে ইনিশিয়াল স্টেজে আসলে যেহেতু একটা পলিটিক্যাল ইনহেরেন্ট এখানে কতগুলো উদ্দেশ্য কাজ করে, তাদের তো পলিটিক্যাল এই প্রেশারটা প্রচ্ছন্নভাবে আদালতের উপর যেভাবে এখন কাজ করছে, আদালত তো রিফিউজও করতে পারছে। একই জেলাতে ধরেন একই বিষয়ে একাধিক মামলা হচ্ছে, আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার বার আছে একই বিষয়ে একাধিক মামলা হতে পারবে না। আমাদের ফৌজদারি আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে একই বিষয়ে একাধিক মামলা হতে পারবে না। আপনার আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় বিষয় অবমাননার জন্য এক একটি জেলাতে 7টি করেও মামলা হয়েছে। আমরা মাহফুজা নাম সম্পর্কে জানি, ওনার বিরুদ্ধে কি পরিমাণ মামলা সারা দেশ জুড়ে হয়েছে, 80টিরও অধিক মামলা তার বিরুদ্ধে হয়েছে। তাহলে এই যে এক একটি জুরিসডিকশনে অনেকগুলো মামলা হচ্ছে, আইনের ভায়োলেশন হচ্ছে, এগুলো আদালতের নজরে আনা হচ্ছে, আদালত কিন্তু এগুলো নোটিস করেন না। আদালতের অ্যাজ ইফ এই জিনিসগুলো নোটিস করারই কোনো সুযোগ নেই, এরকমের একটি আইনি ব্যবস্থার মধ্যে আমরা এখন পর্যন্ত আছি। ফলে এই জায়গায় কেবলমাত্র আইন না, আইনের প্রয়োগের জায়গা, এবিউজের কথা বলেন অনেকে, এই জায়গাটা তো আমার প্রচন্ড রকমের একটা আপত্তি আছে। এবিউজ, আইনের ইউজটাই এবিউজ। আইন যখন আপনি এমন ভাবে তৈরি করেন, সেটা খুব সুন্দরভাবে যেভাবে বলে দেওয়া আছে সেভাবেই যদি ব্যবহার করে, সেটাই আসলে এবিউজ। এর বাইরে যে জায়গাটা জিল্লু ভাইও আপনার গবেষণার জায়গা থেকে উল্লেখ করছিলেন, সেটি হচ্ছে প্রথমত ডিজিটাল আইনটাকে বোঝার ক্ষেত্রে যে ব্যাপারটা আমাদের মধ্যে বড় রকমের এখনো ঘাটতি আছে, সেটা হচ্ছে একটা টেকনিক্যাল ল। এখানে আপনার বাংলাদেশের দণ্ডবিধিতে অন্যান্য সাধারণ অপরাধের কিংবা গুরুতর অপরাধের যে আইনটা আমাদের জন্য আছে, সেইটার যে প্রয়োগ, সেইটার যে প্রায়োগিক দিক, সেগুলো আর এই স্পেশাল ল এর প্রায়োগিক দিকগুলো কিন্তু ভিন্ন। যেমন ধরেন এই যে ইনভেস্টিগেশনের কথাগুলো আপনি বলছিলেন, স্পেসিফিক কোয়েশ্চেন, আমাদের যদি বাংলাদেশ পেনাল কোডের মধ্যে যদি কোনো ধারাতে মামলা হয়, কাউকে হয়তো ছুরি মারলো, কেউ হয়তো গুলি করলো কিংবা হত্যা করলো, সেক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধির 339-এর সি, 339C সেকশনে পরিষ্কার করে বলছে 360 দিনের মধ্যে একজন সেশন জাজ, কথার কথা ম্যাজিস্ট্রেট হলেও একই রকমের বিধান, সেশন জাজ তিনি 360 দিনের মধ্যে ট্রায়াল কনক্লুড করবেন। কথাটা কিন্তু আছে ট্রায়ালের। আমরা এটাকে বোঝার চেষ্টা করি যে এখনো চার্জশিটই দেয় নাই, 360 দিনের মধ্যে তো বিচার নিষ্পন্ন করার কথা বলা হচ্ছে, তাহলে আপনি আসামিকে জামিন দেন। এটা একটা গ্রাউন্ড হিসেবে আমরা আদালতে সবসময় উপস্থাপন করি। কিন্তু তারপরেও দেখেন, প্রি ট্রায়াল সেন্টেন্সিং পলিসি বলে কিছুই আমাদের মধ্যে নেই। স্বাধীনতার 50 বছরেও এই আলোচনাটা আমরা তুলতেই পারিনি যে আমাদের একটা প্রি ট্রায়াল সেন্টেন্সিং পলিসি থাকা দরকার, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। অর্থাৎ আপনি কেবলমাত্র ফেসবুকে একটি কমেন্ট করার জন্য কিংবা একটি আইএম বাংলাদেশ বলে একটি পেজ চালানোর জন্য লেখক মোস্তাককে আপনি 10 মাস আদৌ আটক রাখতে পারেন কিনা, এইটার লিগ্যালিটি নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো জায়গা আমাদের এখনো তৈরি হলো না। আমরা বলছি তার 6 বার জামিন রিফিউজ করা হয়েছে, তাকে হাইকোর্টে জামিনের দরখাস্ত পেন্ডিং ছিল। আনফরচুনেটলি আমি তার আইনজীবী ছিলাম, সেই মামলাটি দীর্ঘ তালিকায় অপেক্ষমান থাকতে থাকতে এর মধ্যে তিনি মারাই গেলেন 25 ফেব্রুয়ারি 2021। এখন এই পরিস্থিতিতে আপনার প্রি ট্রায়াল সেন্টেন্সিং এর পলিসির কথাটা, দাবিটা আমার মনে হয় আমাদের খুব জোরে সোরে তোলা দরকার, যদি এই জায়গাগুলোকে কাট করতে চাই। কারণ এটা পেনাল কোডেও নাই, আমাদের ডিজিটাল সিকিউরিটি আইনের মধ্যেও নেই। এই যে 75 দিনের কথা বলছেন, সেটি আমাদের 40 ধারায়, ডিজিটাল সিকিউরিটি আইনের 40 ধারায় বলা আছে। সেখানে বলছে আপনার 60 দিনের মধ্যে তদন্ত শেষ করবে এবং পরবর্তীতে যদি আরো এডিশনাল সময়ের প্রয়োজন হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আরো 15 দিন এক্সট্রা সময় সে বর্ধিত করতে পারবে, বাড়িয়ে নিতে পারবে। এরপরে কি হবে? এই জায়গাটাই যখন আমরা আদালতে প্রশ্ন তুলি, এখানে একটা টেকনিক্যাল জটিলতা আমাদের তৈরি হচ্ছে। এটা মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনি এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। সেটি কি, তার পরের অপশনটা দেওয়া আছে হচ্ছে ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল যদি অনুমোদন করেন, তাহলে তিনি সময় বৃদ্ধি করতে পারবেন আরো 15 দিন, কিংবা আরো বেশি সময় যদি প্রয়োজন হয়, এটা ট্রাইব্যুনালের এখতিয়ার। এখন ধরেন একজন ম্যাজিস্ট্রেট, একজন তদন্তকারী কর্মকর্তা, সেটি যে বাহিনীরই হোক না কেন, তিনি 60 দিন তদন্ত করলেন, কিছুই পেলেন না, আরো 15 দিন অনুমোদন নিলেন, তারপরেও কিছু পেলেন না। এরপর তো ওনারা আসলে নিজের উদ্যোগে, নিজের ক্ষমতায় আইনটাকে তো আর তদন্ত করার ক্ষমতাই দেয়নি। এখন আমরা যখন এই প্রশ্নটা তুলি যে এর পরের অংশটা তো এখতিয়ারটা চলে গেল ট্রাইব্যুনালের হাতে, তখন দুটো টেকনিক্যাল প্রশ্ন ওঠে যে ট্রাইব্যুনালের সামনে কি রেকর্ডটা আছে?
রেকর্ডটা নেই। রেকর্ড তো থাকে হচ্ছে তদন্ত হয় হচ্ছে ম্যাজিস্ট্রেটের অধীনে, একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্তটা হয়। তাহলে ট্রাইব্যুনালে কখন যায়? ট্রাইব্যুনালে হচ্ছে যখন অভিযোগপত্র পুলিশ যখন রিপোর্ট সাবমিট করে তারপরে যাবে হচ্ছে ট্রাইব্যুনালের কাছে। তো উনি অর্ডার কিভাবে পাস করবেন? তাহলে এইটা ক্লিয়ার করার দরকার ছিল। তবে সেটা যদি ক্লিয়ার নাও হয়, আমরা জানি যে সাপ্লিমেন্টারি রেকর্ড ক্রিয়েট করে ওনার কাছে পাঠিয়ে অর্ডার পাস করার মতো প্রভিশন আমাদের সিআরপিসিতেই আছে। ধরেন ঢাকার একজন আসামি কক্সবাজারে ধরা পড়ল, তাহলে কক্সবাজারের পুলিশ কি করবে? তাকে 24 ঘন্টার ভিতরে কোর্টে প্রডিউস করার কনস্টিটিউশনাল প্রভিশন রয়েছে এবং সিআরপিসিতেও বলা আছে। 24 ঘন্টার বেশি তো তিনি তাকে রাখতে পারছেন না পুলিশের হেফাজতে, তাহলে তাকে কক্সবাজার কোর্টে হাজির করতে হবে। তো কক্সবাজার কোর্টের তো কোনো রকমের রেকর্ড সেখানে নাই, মামলা তো ঢাকায়। তাহলে ওখানে একটা সাপ্লিমেন্টারি রেকর্ড ক্রিয়েট হয়, তিনি অর্ডার পাস করেন যে তাকে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হোক। এই যে প্রভিশনগুলো, এগুলোর একটা ঘাটতি আছে, এই সুযোগটা ওনারা নেন। দ্বিতীয়ত, এই কিশোর এবং মুস্তাকের মামলাতেই মহামান্য হাইকোর্ট বিভাগে আমি এই প্রশ্নটা তুলেছিলাম যে এই 75 দিন পার হওয়ার পরে ওনারা কিভাবে তদন্ত করছেন? ওনারা তো কোনো রকমের পারমিশন নেননি ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনালের কাছে তখন তিনি লিখিতভাবে একটি জবাব চান হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগের এই আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার তখন একটি ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনাল লিখিতভাবে জবাব দিয়ে বলেছেন যে এই যাবৎকাল, অর্থাৎ ওই মামলাটি যখন আমি শুনানি করি, ওই পার্টিকুলার পিরিয়ড পর্যন্ত বাংলাদেশের কোনো মামলাতেই ওনার কাছ থেকে সময় চাওয়া হয়নি। তার মানে পুলিশ কিংবা অন্যান্য যারাই তদন্ত করছিলেন প্রত্যেকে আসলে আইন বহির্ভূতভাবে, এখতিয়ার বহির্ভূতভাবে এই তদন্তগুলো করছিলেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, তখন আমাদের যে কথাটা শুনতে হয় আদালতে গিয়ে আর্গুমেন্টে, সেটা হচ্ছে এটা তো রাদার ডিরেক্টরি, নট ম্যান্ডেটরি। এটা দুদকের আইনেও একই রকমের বিষয় আছে, 120 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, করতে না পারলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। কিন্তু আমাদের একদম অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ডিসিশন হয়ে বসে আছে যে এটা ম্যান্ডেটরি না ডাইরেক্টরি। এখন আমার কথা হচ্ছে যে যুক্তিটা একজন আইনজীবী হিসেবে এবং এদেশের একজন নাগরিক হিসেবে, যে আইনটিতে ফেসবুকে একটি কথা বলার কারণে আপনি একজন নাগরিককে 10 মাস ধরে জেলে আটকে রাখেন, এতটা হার্শভাবে আপনি অ্যাপ্লাই করেন, একই আইনের একটা প্রভিশন পুলিশের যখন বলা হচ্ছে যে 75 দিনের ভিতরে দিতে হবে, তার প্রতি লিনিয়েন্সি দেখানোর কারণটা, তাকে কেন লিনিয়েন্টলি ডিল করা হবে? তিনি যদি না পারেন তাহলে তার প্রতি তো কঠোর ব্যবস্থা থাকা উচিত। যে লোকটা জামিন না পেয়ে মরে যাচ্ছে জেলের ভিতরে, সে এত হার্শলি ইউজ করা হচ্ছে একটা আইন, সেই আইনের আরেকটা পার্ট পুলিশের প্রতি কিংবা তদন্তকারী কর্মকর্তাদের প্রতি লিনিয়েন্সি দেখানোর তো কোনো সুযোগ নেই। একই আইন আপনি দুইভাবে ব্যবহার করবেন কিভাবে? পিক এন্ড চুজ করবেন কিভাবে? এক যাত্রায় পৃথক ফল আমরা যেটা বলি, কিন্তু এক যাত্রায় পৃথক ফল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে অন এন অ্যাভারেজ আপনি যদি যে গবেষণা আপনাদের আছে ওখানে যদি তদন্তের টাইমগুলো খেয়াল করেন, 99% মামলার তদন্তই আসলে অবৈধ। কিশোরদের মামলায় আরো ঝামেলা আছে। কিশোরদের মামলাটা পার্টিকুলারলি উল্লেখ করছি যে এই প্রসিডিউরাল ডিফেক্টগুলো আমরা পাচ্ছি কিন্তু কোর্ট অ্যাড্রেস হচ্ছে না। একটা তদন্ত রিপোর্ট আসলো, সেই তদন্ত রিপোর্টে অনেকেই নট সেন্ট আপ করলো, অর্থাৎ তাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি বলে পুলিশ রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পরে আদালত সন্তুষ্ট না হয়ে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য বললেন, তদন্তকারী কর্মকর্তা নতুন করে আরেকটি চার্জশিট দিয়েছেন, ওই আগের চার্জশিটের সাথে কোনো রকমের সম্পৃক্ততা না রেখে। ক্রিমিনাল লতে রিইনভেস্টিগেশন বলে কিছু নাই, এটা বহু বছর ধরে আমাদের অ্যাপেক্স কোর্ট পর্যন্ত ডিসাইডেড হয়ে আছে। মাননীয় মন্ত্রী মহোদয় দীর্ঘদিন প্র্যাকটিসে ছিলেন, তিনি এই বিষয়গুলো জানেন। রিইনভেস্টিগেশনের কোনো সুযোগই নেই, অথচ এখানে রিইনভেস্টিগেশন হয়েছে রীতিমতো। কারণ নতুন করে নতুন নাম্বারিং হবে না। ধরেন 370 নাম্বার চার্জশিট ছিল, সেটি যখন ফার্দার ইনভেস্টিগেশন হলো তখন চার্জশিট সম্পূরক চার্জশিট হবে 370/1। তিনি নতুন করে আরেকটি অভিযোগপত্র দিয়ে বসে আছেন, রিইনভেস্টিগেশন করে বসে আছেন, সেখানে নতুন নতুন গল্প হাজির করেছে। 173 বি অনুযায়ী নতুন ফার্দার ইনভেস্টিগেশন কেবলমাত্র তখনই হতে পারবে যদি কোনো ফ্রেশ এভিডেন্স তার কাছে আসে। সমস্ত গল্পটা লিখে দিয়ে বললো যে অমুক অমুকের বিরুদ্ধে পাওয়া গেছে, শুধু নামগুলো বাড়িয়ে দিই। এই যে লিগালিটিগুলো, এই যে তাদের ইনকম্পিটেন্সিগুলো ডিজিটাল লটাকে ডিল করার ক্ষেত্রে, এগুলো নিয়ে আমাদের আইনগত জায়গায় বলুন, আদালতের জায়গায় আমরা এখনো পর্যন্ত কোনো জায়গায় পৌঁছাতে পারি। জ্যোতির্ময় একটু ছোট্ট করবেন এই পর্যায়ে, আমি এক লাইনেই শেষ করবো আপনার যে দ্বিতীয় প্রশ্নটা, যে 435টি মামলা, তার মধ্যে 10টি মামলা খারিজ হয়েছে এবং একটি রায় হয়েছে। সেখানেও যাদের সাজা হওয়ার কথা সংখ্যাটা আপনি বলছেন। এই রায় হওয়ার বিষয়গুলো, বিচারের বিষয়গুলো যদি আপনি দেখেন, এখন ট্রাইব্যুনাল আরো 8টি টোটাল ট্রাইব্যুনাল হয়েছে। এই ট্রাইব্যুনালগুলোতে যে যারা বিচারক হিসেবে সম্মানিত বিচারকগণ আছেন, তাদের আসলে ট্রেনিং এর ব্যাপারটা কতটুকু কি করেছে? মন্ত্রণালয় থেকে এই ডিজিটাল আইনগুলোকে বুঝে ডিজিটাল আইনের বিচার করার মতো বিচারক আমরা তৈরি করতে পেরেছি কিনা?
এনাফ প্রসিকিউটর তৈরি হয়েছে কিনা, আইনজীবীরা তৈরি হয়েছে কিনা, পুলিশ তদন্তকারী কর্মকর্তা যারা আছেন, তদন্ত সংস্থা যারা আছেন, তারা এনাফ ক্যাপেবল কিনা, তারা যে সমস্ত গল্পগুলো, যে সমস্ত আমরা পাই, সেগুলো নিয়ে উপন্যাস লেখা যাবে। তাদের ইনকম্পিটেন্সি নিয়ে এই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের অ্যাড্রেস করা খুবই জরুরি। ধন্যবাদ জলবায়ু। ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা আবারও আপনার কথা শুনবার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা কথা শুনবো বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিমের। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃত্ব দিচ্ছেন অনেক করেই। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো সরকারের একজন মন্ত্রী হিসেবে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 এটি বাংলাদেশের সংবিধানের সঙ্গে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে, যে চেতনার কথা আপনারা প্রায় নিয়মিতই বলেন, সেই চেতনার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ? অ্যাডভোকেট সমর রেজাউল করিম। মিস্টার মিনিস্টার। ধন্যবাদ জিলু ভাই আপনাকে এবং আলোচকদের সকলকে। আমি দীর্ঘক্ষণ আলোচকদের চমৎকার বক্তব্য শুনছি এবং কিছু কিছু বিষয়ে আমি ছোট করে নোট নেওয়ার চেষ্টা করেছি যে তাদের বক্তব্যগুলি। প্রথমটা হচ্ছে আপনার অর্গানাইজেশনটার যে নাম, এই নামটার সঙ্গে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, তা আজকের আমাদের যে বক্তব্যগুলো একেবারে বিগিনিংয়ে আসলো, সেই বক্তব্যের আলোকে আমার যেটা মনে হয় যে এটা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ না হয়ে আজকের চ্যাপ্টার হয়েছে সেন্টার ফর কেস স্টাডিজ, এবং কেসের ভিক্টিমাইজেশন সাবজেক্টটা স্টাডির বাইরে রয়ে গেছে। অনলি ইনস্টিটিউশন অফ কেস, এই স্টাডিজ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার কাছে তাই মনে হয়েছে। দ্বিতীয়, ডক্টর মঞ্জুর চৌধুরী বিগিনিং এ যে কথাগুলো বলছেন, সেই প্রসঙ্গে দুই একটি কথা বলার আগে আমি একটা তথ্য দিই, যে তথ্যটা আমি জলিল ভাই, আপনি একজন রিনাউন্ড সিনিয়র জার্নালিস্ট, আপনার কাছ থেকে আশা করছিলাম। 2009 সালের জানুয়ারি মাসে এদেশে ইন্টারনেট ব্যবহার করতেন 50 লাখ লোক। এখন 11 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে প্রায় 8 কোটি লোক। তো 8 কোটি লোক যদি ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্য সবকিছু ব্যবহার করে, তাহলে ডিজিটাল বিষয়ের সঙ্গে তাদের কানেক্টিভিটিটা একেবারে রিক্সাওয়ালার থেকে শুরু করে ধনী লোকটা, মন্ত্রী বলেন, সাংবাদিক বলেন, ছাত্রনেতা বলেন, সবার ভিতরে এই জিনিসটা আছে। এটার ব্যবহার, জ্যোতির্ময় একটা চমৎকার কথা বলছে যে আমরা সবাই এর জন্য প্রস্তুত কিনা। এরকম ভাবে সবাই প্রস্তুত না হওয়া সত্ত্বেও কিন্তু ডিজিটাল রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা সবাই ব্যবহার করছি বিধায় আজকে আপনার এই ওয়েবিনারে আমি বাসায় বসে সংযুক্ত হতে পেরেছি, অন্যরা সংযুক্ত হতে পেরেছে। যদি এটা না থাকতো হতে পারতাম না। আর এইখানে ধরেন প্রথম হলো মঞ্জুর ভাই বলছেন যে এই আইনের সকল প্রয়োগই অপপ্রয়োগ। তারপরে এটা একটি কালো আইন, সংবিধানের স্বাধীন মত প্রকাশের পরিপন্থী, অনেক লোক ভয় পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি তাদের রিসার্চে আসছে। আমার মনে হয় কি কি পরিমাণ লোক ভয় পাচ্ছে এবং কি কি পরিমাণ লোক সাহস করে কথা বলতেছে, এই চিত্রটাও যদি মঞ্জুর সাহেব নিয়ে আসতেন তাহলে মনে হয় ভালো হতো। কারণ আজকে এখানে যারা কথা বলছি, আমাদের ডাকসুর সাবেক ভিপি নুরুল থেকে শুরু করে প্রফেসর আসিফ নজরুল, জ্যোতির্ময় বড়ুয়া, আমরা কেউ কিন্তু ভয় পেয়ে কথাবার্তা বলছি এটা মনে হয় না। এবং ডক্টর মঞ্জুরকে মনে হয়েছে যে ভয় ভীতি ন্যূনতম কোনো সংখ্যা ওনার ভিতরে নাই, সেইভাবে নির্বিঘ্নে নিঃশঙ্ক চিত্তে উনি কথা বলতে পারছেন। কাজে কে কে ভয় পাইতেছে এটা আমি বুঝি না। আবার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যেমন আমি 2-3 দিন আগে দেখলাম প্রেস ক্লাবের সামনে একজনের বক্তব্য রেখে বলছে 75-এর 15 আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে। তা 75-এর 15 আগস্টে জাতির জনককে সপরিবারে খুন করা হয়েছিল, এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে, নিঃশঙ্ক চিত্তে বলতেছে। আমাদের উল্লেখযোগ্য সময় অন-11-এ এদেশের কিছু সাংবাদিকরা দালালি করছেন, যাদের নাম আজকে এখানে আলোচনায় আসছে। আবার আমাদের নিউজ সম্পাদক নুরুল কবির সহ কিছু কিছু সাংবাদিক কিন্তু সাহসিকতার সঙ্গে তাদের অবস্থানের কথা বলেছেন, তাদের কেউ কিছু করেনি। অন-11-এর সময় সম্ভবত আওয়ামী ঘরানার একমাত্র ব্যক্তি আমি যে টেলিভিশনে মোকাবেলা কথা বলেছি, আমার তেমন কিচ্ছু হয়নি, অনেকে ঘরে উঠে গেছিলেন।
কাজে এটা ডিপেন্ড করে কে কতটা সাহসের সঙ্গে কথা বলবেন, তার নিজের ভিতরে কতটা দৃঢ়তা আছে, তিনি নিজে কতটা স্বচ্ছ, এরকম একটি বিষয়। এখন একটা প্রাসঙ্গিক বিষয়কে আমরা সামনে নিয়ে আসি। মঞ্জুর বলছেন যে এটা সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী। সংবিধানের অনুচ্ছেদ 39-এ বলা হয়েছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা প্রদান করা হইল। 2, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত বিধিনিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিক বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা অধিকার ভোগ করবেন। এখন নাজরিন মুন্নি নামক 21 টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক উপস্থাপিকা, তারকে একটা নেকেড বডির সঙ্গে তার মাথাটা যুক্ত করে দিয়ে তাকে অশালীনভাবে উপস্থাপন করার ভিতর থেকে তাকে যে ভিক্টিমাইজ করলো, এইটা তো আমাদের পেনাল কোডে কোনো প্রতিক্রিয়া চাওয়ার তো জায়গা নাই। কারণ পেনাল কোডে এই ডিজিটাল ব্যবস্থা, এটা সাক্ষী নেওয়ার বিধান ছিল, অন্য কিছু ছিল না। কাজে ওই যে একটা কথা উঠছে যে এক আইনে আছে তারপর আবার আইন কেন, এখন নাজরিন মুন্নি কি প্রতিকার চাইতে পারবেন না? আমাদের উপস্থাপক জিল্লুর রহমানকে একটি ঘটনার পরবর্তীতে বিকৃত করে তাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নেকেডলি উপস্থাপন করা হয়েছিল। আমাদের আজকের এখানে ডাকসু সাবেক ভিপি নুরুল হক, আমাদের প্রফেসর আসিফ নজরুলকে বিকৃতভাবে তাদের ছবি অসত্য বিষয় নিয়ে উপস্থাপন করা হয়েছিল। আমি এটার ভিকটিম, আমার সম্পর্কে জঘন্য জঘন্য ছবি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা কি প্রতিকার দায়িত্বে যদি যাই এবং সেটা নিয়ে যদি মামলা হয়, তাহলে এটা কি সংবিধান পরিপন্থী, মত স্বাধীনতা প্রকাশের পরিপন্থী হবে কিনা, সেটাও কিন্তু স্টাডির বিষয়। আরেকটা বিষয় স্টাডিতে আসা দরকার ছিল বলে আমার মনে হয়, আমি নট অ্যাজ মিনিস্টার, একজন নাগরিক হিসাবে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারা ভিক্টিমাইজ কত পরিমাণ লোক হচ্ছেন এবং কতজনের সংসার ভেঙে যাচ্ছে, কতজনের রাজনৈতিক অর্জন বিসর্জন হচ্ছে, কতজনের সততা প্রশ্নবিদ্ধ করতেছেন, কতজনকে অশালীনভাবে উপস্থাপন করে তার পরিবার আত্মীয় স্বজনকে হয়রানির মধ্যে ফেলা হচ্ছে, সেটা স্টাডি কিন্তু এখানে আসতে পারত। সেই স্টাডিটা কিন্তু টোটালি অ্যাবসেন্ট এখানে। আরেকটা বিষয় হলো মামলা। হ্যাঁ, মামলার ভিতরে মিথ্যা মামলা হতে পারে, আদালতে মামলার বিচার কার্যক্রম নিয়ে অনেক প্রশ্ন হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, এগুলো নিয়ে একাডেমিক্যালি কথা হতে পারে, কোন ধারাটার অ্যাবিউজ হচ্ছে এটা হতে পারে। একসময় জননিরাপত্তা আইন দেদারসে ব্যবহার করা শুরু হলো, কোর্ট কিন্তু ব্যবস্থা নিলেন, জননিরাপত্তা আইন কিন্তু এখন আছে, প্রয়োগ নেই। একটা সময় বিশেষ ক্ষমতা আইনকে বলা হতো কালা কানুন, এবং যে সরকার আসতো সেই কালা কানুনের পূর্বে বলে ক্ষমতা এসে কিন্তু অর্ডার বাতিল করতেন, অর্ডার ব্যবহার করতেন। এখন কিন্তু বিশেষ ক্ষমতা আইনে যে ডিটেনশন বলে, যেটা আটক আদেশ, এটা কিন্তু হচ্ছে না। নারী ও শিশু নির্যাতন দমন আইনে 90% মামলা দেখা যায় যে অতিরিক্ত করা হচ্ছে, প্রেম করে চলে গেছে, আত্মীয় স্বজন একেবারে 14 গোষ্ঠী সহ তাদেরকে আসামি করা হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে। কিন্তু নারী নির্যাতন ঠেকাবার জন্য এটা প্রয়োজন ছিল। একটা সময় কিন্তু অ্যাসিডের ভয়াবহতা, অ্যাসিড নিক্ষেপ ছিল। অ্যাসিডের আইনে কেউ কেউ বলছিল মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হয়নি। মৃত্যুদণ্ড হওয়ার পর এখন কিন্তু অ্যাসিড নিক্ষেপের প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসছি। বলা হয়েছে যে নন বেইলেবল, যৌতুকের মামলাও কিন্তু নন বেইলেবল। ধান কেটে নিলে 379, বাড়ির থেকে একটা গামছা নিয়ে গেলে এটাও কিন্তু নন বেইলেবল। কাজে সারা বিশ্বেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করার অপব্যবহারের যে জায়গাটা, সেটা নিয়ে কিন্তু আইন আছে। এটা যে শুধু বাংলাদেশে আইন হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। ধরুন আমরা যদি বলি রামুর ঘটনাকে কিভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সাম্প্রতিক সময় দুর্গাপূজার ঘটনাকে কিভাবে বিস্তার ঘটিয়ে দেওয়া হয়েছিল। আমার এলাকায় একটা ঘটনা ঘটেছিল, পদ্মা সেতুতে নরবলি দিতে হবে, নাহলে পদ্মা সেতু টেকসই হবে না, এটা কিভাবে ভয়াবহ আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরকম ঘটনা কিন্তু অহরহ যে ঘটছে না, কথা বলা যাবে না। কাজে ডিজিটাল অপরাধকে দেশের ভিতরে দেশের বাইরের থেকে করা যারা, তাদেরকে রোধ করতে হলে অসামাজিক কার্যকলাপ রোধ করা, শালীনতা রোধ করা, জঙ্গি সন্ত্রাসবাদকে রোধ করা, এক্ষেত্রে এজেক্ট আইনের প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করেন না। যেটা আজকে আমাদের শুরুতেই যেটা মঞ্জুর ভাই বললেন যে একেবারে টোটাল কালো আইন, আইন কোনোটা কালো আইন না। আইনের যখন ব্যবহার সঠিক না হয় তখন কালো আইন।
দণ্ডবিধিতে হত্যার অভিযোগে মামলা করার বিধান আছে। একজনে খুন করেছে, 30 জনকে কিন্তু আসামি দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আইনের অপরাধ না। যারা আসামি দিচ্ছেন অথবা যারা চার্জশিট দিচ্ছেন বা বিচারে যদি সঠিক বিচার না হয় তাহলে অপরাধী তাদেরকে বলা যাবে। বিষয়টা কিন্তু এরকম একটি জায়গায় আমাদের নিয়ে আসছে। এখন ধরেন কয়েকটি সুনির্দিষ্ট কথা বলি। ডিজিটাল আইনের প্রয়োজনীয়তা কেন আছে? আমি কদিন পূর্বে একটি জাতীয় দৈনিকে আমার সম্পর্কে ফার্স্ট লিড করে একটা নিউজ করব এবং সেটা অনলাইন ভার্সনেও গেল। আমি নিউজটা সংগ্রহ করে দেখলাম 90% মিথ্যা, তা নয়, 100-র ভিতরে 100 ভাগ মিথ্যা। এবং এটা একটি জাতীয় দৈনিক, সেটা কিন্তু তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইনে এটা প্রচার করা হয়েছে। আমি যখন রিজয়েন্ডার দিলাম, টোটাল রিজয়েন্ডারটা তার পাবলিশ করলেন, আমার কিন্তু হঠাৎ করে আজকে এখানে আসিনি। আমি জিয়াউর রহমানের সময় জেলে ছিলাম, এরশাদের সময় জেলে ছিলাম, ফিজিক্যাল টর্চার হয়েছি, রাজনীতি করতে করতে আসছি। আমি 35 বছর আইন পেশায় জড়িত। আমি গভর্নমেন্টের একটি দায়িত্বশীল জায়গায়। আমার বিরুদ্ধে তো বড় একটা নিউজ করে ফেললেন যে আমি কালো টাকা সাদা করেছি, জঘন্যতম মিথ্যাচার করলেন। আমি কি প্রতিকার চাইতে পারবো না? নাকি প্রতিকার চাইলে বলা হবে উনি মন্ত্রী আছেন এই জন্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা করছেন? আমি কি নাগরিক না? আমি মন্ত্রিত্ব বাদ দেন, এমপি বাদ দেন, আমি কি নাগরিক না? আমার কি ন্যায় বিচার চাওয়ার কোন অধিকার থাকবে না আমার? এইরকম ঘটনা কিন্তু অহরহ অনেক জায়গায় ঘটছে। এখন বলছেন যে গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান, এ কথাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তথ্যের অবাধ প্রবাহ কিন্তু স্তব্ধ করে রাখা হয়েছিল অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের কথা বলে। এই সরকার কিন্তু তথ্যের জন্য তথ্য অধিকার আইন করে দিয়েছে যে যে কোনো তথ্য আপনি চাইতে পারবেন। এই সরকারই কিন্তু সবচেয়ে বেশি ইলেকট্রনিক মিডিয়ার, বেসরকারি টেলিভিশনের অনুমতি দিয়েছেন এবং অনলাইনেও বিভিন্নভাবে প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ করে দিচ্ছেন। আমাদের প্রিন্টিং মিডিয়াও এই সরকার আমলে যে পরিমাণ এসেছে, অতীতে কখনোই কিন্তু সেটা হয়নি। আপনার কতটা সাজা হচ্ছে, সাজার পার্সেন্টেজ যদি হিসাব করে, যে ভাই বলছেন যে সাজার পার্সেন্টটা কতটা, সেটা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে। এখন মামলা যারা করেন এর ভিতর অতি উৎসাহী লোকও আছেন। অতি উৎসাহী লোক যেমন মাহফুজা নামের বিরুদ্ধে সারা দেশে মামলা করছেন, আমাদের লতিফ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করছেন। এটা এক শ্রেণীর অতি উৎসাহী লোক এবং এই মামলা কিন্তু আমাদের কনস্টিটিউশনালি বলা হয়েছে যে একটি অপরাধকে ঘিরে একাধিক বিচার করারই কোনো সুযোগ নাই। মামলা হয়তো দূরের কথা, বিচার করার সুযোগ নাই, কিন্তু মামলা তারপরেও যারা করেন তাদেরকে কিভাবে সেই মামলায় প্রতিকার নেওয়া যাবে, কোন ব্যবস্থা নেওয়া যাবে, সেই বিষয়টাকে আমাদের দেখতে হবে। আর একটা প্রশ্ন আসছে যে মুক্তিযুদ্ধ নিয়ে ধুয়াশা অবস্থা আছে, মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায় এটা আমাদের বোঝার কোনো ঘাটতি থাকে না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেটা আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে দেশে রাজনীতি করা এক বামপন্থী নেতা পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে চিঠি লিখছিলেন, আমার প্রিয় প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটা ওখানে আমাদের খুঁজতে হয়। স্বাধীন বাংলাদেশে 48 বছরের মাথায় যখন দেখি যে মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, তিনি বলেন যে রাজাকার বলতে আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পাকিস্তানের পক্ষে আমরা সঠিকভাবে ছিলাম, তখনই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের খুঁজতে হয়। মহান মুক্তিযুদ্ধকে যখন এই দেশের বড় একটি রাজনৈতিক ফোরাম বলছিল 2 কুকুরের লড়াই, তখনই আমাদের খুঁজতে হয় যে এই মুক্তিযুদ্ধের চেতনা কারা চিনতেও চান না, তাদের চোখটা অন্ধ করে রাখেন, সে জায়গায় আমাদের খুঁজতে হয়। মুক্তিযুদ্ধের চেতনার ধোঁয়াশা কোনো জায়গা নাই। তবে এটার সঙ্গে আমি একমত যে এই কথা বলে অপ্রয়োজনীয়ভাবে অন্য কাউকে হয়রানি করা, সেই চিন্তা চেতনার ভিতর যদি কেউ যায়, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন এবং আদার যে অ্যাকশনগুলো সেগুলো নিতে হবে। প্রশ্ন হচ্ছে যে স্পিচ অফেন্স, আমি এই কথাটা বারবার রিপিট করছেন প্রফেসর আসিফ নজরুল, আমি তার সঙ্গে একমত যে একটা কথা বললেই সেই কথার উপরে চট করে একজনকে ধরা ঠিক হবে না। অনেক সময় অসতর্ক অবস্থায় আমরা অনেক কথা বলি। আমি জিল্লুর ভাইয়ের সঙ্গে একটি প্রোগ্রামে আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তার বক্তব্যের প্রেক্ষিতে আমি বলছিলাম আপনার এই কথাটা সঠিক না। উনি তাৎক্ষণিকভাবে সেটা কারেকশন করে বলছিলেন, না আমি আসলে এটা ইমোশনালি বলে ফেলছি, বিষয়টা এরকম না। কাজে যত্রতত্র একটা কথাকে ঘিরেই কিন্তু মামলা বা মামলার অপব্যবহার যদি করা হয় তাহলে সেটা কোনোভাবেই সঠিক না। এখন মামলার অপব্যবহার ঠেকাতে কিন্তু আপনি, আমি বা সরকার এককভাবে সবকিছু করা সম্ভব না। যারা যেখানে আছে তাদের করতে হবে। আর মেপে কথা কাউকে বলতে হয় না। আজকে এখানে কেউ মেপে কথা বলছি? পত্রিকায় আমি আজকে আমার সামনে 10টি পত্রিকা আছে, প্রধানমন্ত্রীর বক্তব্য 4th পৃষ্ঠায় 3য় কলামে, আর প্রথম পাতায়
উপজেলা ছাত্রলীগের সভাপতি কি করছে সেটা কিন্তু সেকেন্ড লিড হয়ে আসছে, কই তাদের তো কেউ নিষেধ করছেন না। কাজে এটা ডিপেন্ড করে কে কিভাবে তার জায়গাটাকে এক্সারসাইজ করবেন সেই জায়গায়। নিরাপদ সড়ক আন্দোলনের প্রসঙ্গটা এখানে আসছে। হ্যাঁ, এ কথাতে এটাও সত্য, নিরাপদ সড়ক আন্দোলনের ভিতরে ঢুকে একটি মেয়ে লাইভ করে বলছিল যে আমাকে টর্চার করা হচ্ছে, আপনারা আমাকে রক্ষা করেন, ভাবটা যেন তাকে রেপ করা হচ্ছে, তাকে রক্ষা করেন। এমন জঘন্য মিথ্যাচার দিয়ে, মানুষকে উস্কে দিয়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করার মতো ভয়াবহ ঘটনা ঘটাবার মতো অবস্থাও দেখেছিলাম। এবং সেই সময় বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে শুধু নিরাপদ সড়ক আন্দোলন করলে হবে না, সরকার পতনের আন্দোলনে তোমরা শরিক হও। এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, আমার কাছে মনে হয় যেটা, আমার আরো একটি প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। দেশে দেশের বাইরে আমরা যেমন ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক সুযোগ সুবিধা ভোগ করতেছি, কিন্তু জঘন্য মিথ্যাচারও কিন্তু করা হচ্ছে। দেশের বাইরে ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় আমাদের দেশের জাতীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে কি করা হচ্ছে, সরকার প্রধানদের নিয়ে কি করা হচ্ছে, বাংলাদেশের সরকার প্রধান ভারতের সরকার প্রধানকে নিয়ে ব্যঙ্গাকৃতির ছবি তৈরি করে কি নেকেটলি সমালোচনা করা হচ্ছে। এইগুলা কিন্তু শালীনতার ভিতরে পড়ে। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদের 2 অনুচ্ছেদে যে বিধিবিধান সাপেক্ষ কথাটা বলা হয়েছে, সেক্ষেত্রে বলা হচ্ছে, একটা টকশোতে দেখলাম ভারত বাংলাদেশ দখল করে নিচ্ছে, বাংলাদেশ থেকে যাবে না। এটা কিন্তু আমাদের সংবিধানের 39-এর 2 অনুচ্ছেদে যে ভ্রাতৃপ্রতিম অথবা কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট করতে পারে এমন জাতীয় কাজকর্ম করা থেকে বিরত থাকা সপক্ষে কিন্তু আপনি করবেন। নুরুর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, আমি নুরুর কজের প্রশ্ন একমত। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা নুরু ডিফেন্ড করে সেখান থেকে নুরুকে প্রমাণ করতে হবে যে আমার বিরুদ্ধে এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত ছিল, মিথ্যাচারপূর্ণ ছিল। সেটাই হচ্ছে আইনের শাসন। কিন্তু আমরা কোনো অপরাধ হলে মামলা করা যাবে না, এই প্রবণতার জায়গায় থাকবো না। এটা তো একসময় ছিল। আজকে বলছেন যে ইন্টারন্যাশনাল কতগুলো কমিউনিটি বন্ধু রাষ্ট্র, নুরু কিন্তু আমার অনুজ প্রতিম খুবই স্নেহের রাষ্ট্রের কথাগুলো বলছে। আমাদের দেশের জাতির জনককে হত্যা করার পরে সেটাকে যখন আইনে পরিণত করা হয়েছিল জিয়াউর রহমানের স্বাক্ষরে 1979 সালের এপ্রিলে পার্লামেন্টে, আমি কিন্তু কোন দেশকে দেখি নাই যে এমন জঘন্য আইন কেন আপনারা করতেছেন, আমরা উদ্বিগ্ন। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হলো, বিদেশি অনেক রাষ্ট্র দেশে তাদের কিন্তু দেখিনি, তারা উদ্বেগ প্রকাশ করেছেন। যখন মানবতা বিরোধী অপরাধ হচ্ছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছিল 1971 সালে, জ্ঞান বিতরণ করা অনেক রাষ্ট্রকে দেখেছি যারা হত্যা করতেছে তাদের পক্ষে স্প্লিট পাঠাতে। আমরা এই বাংলাদেশের অভ্যুদয়ের দীর্ঘদিন পরেও স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেন নাই এমন রাষ্ট্রকেও কিন্তু আমরা দেখেছি। আত্মস্বীকৃত খুনিদেরকে আশ্রয় দিয়ে তাদের সুযোগ সুবিধা দেওয়ার রাষ্ট্রদেরকে আমরা দেখতেছি। কাজে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের আঙ্গিকে আমাদের বাংলাদেশকে আমাদের বিবেচনা করতে হবে, আমাদের প্রেক্ষাপটে বাংলাদেশকে বিবেচনা করতে হবে। আমাদের দেখতে হবে 100 সময় অপারেশন ক্লিন হার্ট করলে তাদের বিচার করা যাবে না, আইন হয়েছিল দায় মুক্তি আইন। আজকে দেখতে হবে, আজকে কিন্তু প্রদীপ দাস লিয়াকতের বিচার হয়, ওসি কাদেরের বিচার হয়, নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় আর্মির বড় বড় অফিসারদের বিচার হয়। আমাদের এই জিনিসটাও কিন্তু দেখতে হবে। এখন কিন্তু কেউ আইনের ঊর্ধ্বে না। ওই ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটির সামনে একটা ছাত্র ছেলেকে মারার পরে বলা হয়েছিল সবাই ছাত্রলীগ করে, ওদের কিছুই হবে না, তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। এই জাতীয় ঘটনাগুলো কিন্তু আমাদের সামনে নিয়ে আসছে। মাননীয় মন্ত্রী, জাস্ট 2টো প্রশ্ন। একটি হচ্ছে, আপনি বলছিলেন যে মামলা করা যাবে, কিন্তু মামলা নুরের উদ্দেশ্য আপনি বলছেন যে তাকে ফেস করতে হবে। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশে মামলা নিষ্পত্তি হতে কি পরিমাণ সময় লাগে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যে মামলাগুলো, সেই মামলাগুলোতে এখন পর্যন্ত দণ্ডিত হয়েছেন কেউ, এরকম খবর কিন্তু আমরা জানি না। অর্থাৎ মামলার নিষ্পত্তি হয় না, কিন্তু মামলার কারণে সাফারিংসটা, পালিয়ে বেড়াতে হয় যে আসামিদের, সেটি কিন্তু আমরা জানি। সো এই বিষয়ে আপনার একটু মন্তব্য আমি শুনতে চাইবো। এবং দ্বিতীয়ত, এখানে নিউজের সাংবাদিক মুক্তাদির রশিদ রয়েছেন, তিনি আপনার উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছেন যে মিস্টার মিনিস্টার, ডোন্ট ইউ থিঙ্ক দ্য suppression on media lead the spread of fake and false news and ultimately on social media? এই প্রশ্নের উত্তর যদি আপনি দেন দয়া করে। আমি প্রথমটা হচ্ছে, আমি সংবাদপত্রের স্বাধীনতায় পরিপূর্ণভাবে বিশ্বাস করি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপরে কোনো প্রকার চাপ সৃষ্টি করা,
এটার আমি বিপক্ষ। এবং আমি মনে করি স্বাধীন সংবাদ মাধ্যম না থাকলে একটি রাষ্ট্র প্রপারলি কাজ করতে পারে না। আর সোশ্যাল মিডিয়ায় নুরু যেটা বলছে, আমি সবটাকে ডিফেন্ড করি না এই কারণে, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত অসত্য, মিথ্যা, গুজবি, জঘন্য তথ্য আসে, তার অ্যাকাউন্টেবিলিটি কারো থাকে না। খুঁজতে গেলে তাদের কোনো খুঁজে পাওয়া যায় না যেটার অ্যাডমিনকে। সেই জন্য ওই জায়গাটা আমার এক। দ্বিতীয় হচ্ছে যে মামলা হয়, মামলার হয়রানি জায়গাটা তো নুরুর যে অ্যাংজাইটিটা, আমি নুরুর অ্যাংজাইটির সঙ্গে ডিফার করি না। মামলা হলে বিচার দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হওয়া দরকার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণ মামলা হয়, অতীতে কিন্তু মামলাই হতো না, কারণ মামলা করার ক্ষেত্রে বার্ষিক, ধরেন বঙ্গবন্ধু হত্যা মামলা বলে মামলাই করা যাবে না ক্ষেত্রে। এখন কিন্তু মামলা হয়। এখন কিন্তু এই কদিন আগে আওয়ামী লীগের একজন এমপি সাজা বহাল থাকলো, তার পূর্বে কক্সবাজারের এমপি, আওয়ামী লীগের এমপি, তার কিন্তু সাজা হয়েছে। আজকে কিন্তু মামলা হওয়ার ক্ষেত্রে কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা না, কিন্তু কিছু অতি উৎসাহী লোক আছে, ওটা আওয়ামী লীগের সহ মামলা করে, বিএনপি সহ মামলা করে। ওকে মামলা করতে কেউ বলা লাগে না, নিজেই ভালো হওয়ার জন্য বা পত্র পত্রিকায় ফোকাসে আসার জন্য ওরা মামলা করেন। আমি মনে করি সংবাদপত্র যখন বিকশিত হবে, সংবাদপত্র যখন বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করবে, সংবাদ মাধ্যম যখন যথাযথভাবে পালন করবে, কোনো হাউসকে তো দেখি মালিকের কি চাওয়া সেটার দিকে তার দৃষ্টি, মালিকের পক্ষে কে কাজ করে নাই তাকে কিভাবে হিউমিলিয়েট করতে হবে এটা। অথবা দেখা গেল নিউজের আমাদের বন্ধু সাংবাদিক যে কথা বলছেন তাকে উদ্ধৃত করে বলবো, যেভাবে চেয়েছে সেভাবে রিপোর্ট না হলে রিপোর্টটা এডিট হয়ে রিপোর্টটা বাস্কেটের ভিতর পড়ে যাওয়া, এই সকল ঘটনা আমরা দেখি। সেজন্য আমার প্রত্যাশা হচ্ছে সংবাদপত্রের বিকাশ হোক, ডিজিটাল অ্যাক্টকে বাতিল করে কালকে যে পরিস্থিতি হবে ডক্টর মঞ্জুর চৌধুরী সহ আমরা কেউ রোধ করতে পারবো না। আজকে ভয়াবহ সাইবার সন্ত্রাসের ভয়াবহতা আমার মনে হয় বাংলাদেশে স্বাভাবিক খুন, এসিড নিক্ষেপের চেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করেন। ধরে নিন আজকে জিল্লুর রহমানের পরিবারের আত্মীয় স্বজন আছে, ভাবি আছেন, সবাই আছেন, আজকে তার সঙ্গে ডিজিটালি সুপার কম্পোজ করে একটা নেকেট ছবি দিয়ে বলা হলো এই হলো জিল্লুর, এই হলো বাংলাদেশের সাংবাদিকদের মধ্যমণি। জিল্লুর কজনার কাছে যে বুঝাতে পারবেন যে এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু সঠিক না, এটা ঠিক না, এটা সুপার কম্পোজ করা হয়েছে, ততক্ষণে জিল্লুরের যে ড্যামেজটা হয়ে যাবে, তার যে মেন্টাল টর্চারটা হয়ে যাবে, ওই জায়গা থেকে কিন্তু রিকভার করতে পারে না। এরপর খুঁজতে গেলে দেখা যাবে এটা ফেক আইডি থেকে এটা করা হয়েছে, ওই আইডিকেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু অ্যাটলিস্ট তো যিনি এটা ভোকাল প্লেস করছেন তাকে যদি ধরা যায় তাহলে কিন্তু বের করা যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, আপনার এখন থেকে 4 মাস আগে 2জন মহিলা ভিডিওতে ফেসবুকে ভয়ঙ্কর ভাবে আমার বিরুদ্ধে এলিগেশন আনছে নারী নির্যাতনে, এবং দুজনই হিন্দু মহিলা, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পরা। আমি তো বিস্মিত হয়ে গেলাম, কারণ আমার আত্মীয় স্বজন এটা বলছে। বহু খোঁজাখুঁজির পর এই ভিডিও পেলাম। ভিডিও পাওয়ার পরে সাইবার যারা অ্যাক্ট করে বা সাইবারকে যারা ইনভেস্টিগেট করে সিআইডি, তাদের সাহায্যে বের করলাম এই 2 মহিলার একজনও হিন্দু না, একজনের নাম আসমা, একজনের নাম সাথী আক্তার। তাদেরকে আমার এক রাজনৈতিক প্রতিপক্ষ বিপুল পরিমাণে টাকা দিয়ে হিন্দু সাজিয়ে আমার বিরুদ্ধে এটা করিয়েছেন। এখন আমার যে অবস্থানটা, সে অবস্থানটা কোথায় গেল? যে নুরুর বিরুদ্ধে একটা রেফের এলিগেশন ওর বিরুদ্ধে আনছিল, কাজে এলিগেশন আনা লোকদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আইনের আওতায় আনতে গেলে এই আইনের বিকল্প কোন আইন আছে বাংলাদেশে? এই ডিজিটাল অপরাধকে প্রিভেন্ট করার জন্য, তাদের পানিশ করার জন্য কিন্তু এর বাইরে আলাদা কোনো আইন নাই। এটা কিন্তু একটা আইন থাকতে আর একটা আইন না। এই এক একটা সময় এক একটা অবস্থার প্রেক্ষাপটে কিন্তু একটা আইন করা হয়। ইংল্যান্ডকে বলা হয় সবচেয়ে আইনের শাসন ফলো করে। ইংল্যান্ডে যে পরিমাণ আইন আছে, আমাদের কিন্তু তার 1/3 আইনও নাই। এত আইন ইংল্যান্ডে আছে। তাদের একটা আছে সাইলেন্স ভায়োলেন্স অ্যাক্ট। সাইলেন্স ভায়োলেন্স অ্যাক্ট হলো আপনাকে ফোন করে আমি গভীর নিঃশ্বাস ফেলতেছি, আমি নীরবতার ভিতর থেকে আপনাকে ভীত সন্ত্রস্ত করছি। বাংলাদেশে কিন্তু আইনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, আইনের যাতে অ্যাবিউজ না হয় সেটা লক্ষ্য রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকার কাজ করছে। এটা সাংবাদিকদের সিকিউরিটি দেওয়ার জন্য, ডিজিটাল প্ল্যাটফর্মকে সিকিউরিটি দেওয়ার জন্য, অ্যাবিউজ যারা করে তাদের সিকিউরিটি, তাদেরকে বিচারের জন্য আনা, জঙ্গিবাদ, সন্ত্রাস, ভয়াবহ অপরাধের উত্থান যাতে না হয়, এই মাধ্যম ব্যবহার করে যারা তারা অপরাধ করতে না পারে, সেজন্যই কিন্তু আইনটা করা হয়েছে। মিস্টার মিনিস্টার, আইনমন্ত্রী যে কিছুদিন পর পর আশ্বস্ত করছেন, বিশেষ করে অ্যাম্বাসাডাররা তার সঙ্গে দেখা করলে যে আইনের সংশোধন আনা হবে, এবং আপনি বলছিলেন এই আইনের কোনো বিকল্প নেই, একটু বলবেন আমাদেরকে যে আসলে? আমি নিজে মনে করি কোনো আইন কিন্তু চিরন্তন না। এই আইনের যে সকল ধারাগুলোর অপপ্রয়োগ হচ্ছে,
সে সকল ধারাগুলো নিয়ে বিবেচনা করা যেতে পারে। আমি নিজেও সেটা মনে করি। আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার হিসেবে মনে করি কোন আইন চিরন্ত না। অনেক আইন কিন্তু অ্যাপিলেট ডিভিশন বলে দেয় এই ধারাটা যৌক্তিক না, বাতিল করে দেওয়া হবে। সুপ্রিম হাইকোর্ট বলে দেয়। আমি মনে করি আইনমন্ত্রী যেটা বলছেন সকলের মতামত নিয়ে এটাকে আরো বিন্যাস করা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি জাস্ট অল্প কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আমার আর একটা প্রোগ্রাম আছে, দুজন বক্তা 2 মিনিট করে বলবেন, হয়তো আপনার কথার প্রেক্ষিতে তাদের কোনো বক্তব্য থাকতে পারে। জাস্ট দুজন বক্তাকে আমি সুযোগ দিব, তারপরে আপনাকে আমি যাচ্ছি। জাস্ট 5 মিনিট সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি বলবার জন্য অনুরোধ করছি ডাকসুর সাবেক সহসভাপতি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য নুরুল হক নূর। নূর, আপনার জন্য 2 মিনিট সময়। জি, আমরা প্রথমে যেটা বলেছি সেটা আমরা আবারও সংক্ষেপে পুনরাবৃত্তি করলে যে কথাটা এরকম যে রাষ্ট্রের জন্য আইন প্রয়োজন থাকলে অযথা কেউ সেটার বিরোধিতা করবে না, কিন্তু আমরা বারবার এই আইনটার প্রয়োগ যারা করে তাদের সক্ষমতা দক্ষতা নিয়ে আমরা বারবার বলছি। এবং আমিও রেজাউল করিম ভাইয়ের প্রতি সহমর্মিতা প্রকাশ করি, বলছি যে তার নামে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা আমিও দেখেছিলাম। তো এই ধরনের কাজ যারা করে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা হোক, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে যেভাবে সাংবাদিকদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে গত এই 4 বছরেও এর কোনো প্রতিকার আমরা দেখিনি। সেই ক্ষেত্রে রাজনীতিবিদ, সাংবাদিক, গণমাধ্যম কর্মী তাদেরকে অন্তত যেভাবে তারা হয়রানির নাশিকার হয়, সরকার যদি সেই দিকে আন্তরিক হতো তাহলে কিন্তু আজকে এই আইনটি নিয়ে এত আলোচনা হতো না। সুতরাং সরকারের সদিচ্ছার একটা বড় বিষয় বা ঘাটতি এটা সবসময় লক্ষ্য করা যায়। তারপরও বিশেষ করে আমরা তো পুরো আইন বাতিলের বিশেষ করে আমি জোর না দিলেও আমি অন্তত এটা বলবো যে কিছু কিছু ধারা একেবারে বার্নিং নিড সংশোধন করা, সেগুলো যদি সংশোধন করা হয় তাহলে অন্তত মানুষ উপকৃত হবে। আর একটা কথা বলে শেষ করবো, যেটা হচ্ছে যে রেজাউল ভাই সহ সরকার পক্ষ থেকে যেটা বারবার বলা হয় সাইবার স্পেসকে নিরাপদ করার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে আপনি যেটা দেখেছেন যে মামলাগুলো বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে, সাইবার স্পেস রিলেটেড মামলা নয়। এইটুকু আমি শেষ করতে চাই। ধন্যবাদ নুরুল হক নূর। আমি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে সাম্প্রতিককালে মন্ত্রীবর্গ কেউ কেউ বলছেন যে, বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন যে সাংবাদিকদের বিশেষ সুবিধা দেওয়া হবে, তাদেরকে যেন গ্রেপ্তার না করা হয়। কিন্তু একই আইনে তো 2 রকম হতে পারে না। মানে সাংবাদিক হলে তাকে গ্রেপ্তার করা হবে না, আর নূর কিংবা একজন সাধারণ মানুষ হলে, একজন শিক্ষার্থী হলে তাকে গ্রেপ্তার করতে হবে। এটি করা যায় কিনা? ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার জন্য 2 মিনিট সময় ছোট করে যদি বলেন, এবং মাননীয় মন্ত্রী অপেক্ষা করছেন আপনার বক্তব্যের পরে আমি তার কাছে যাব। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ধন্যবাদ জিলু ভাই। একদম এই পার্টিকুলার ইস্যুতেই আমরা 57 ধারাটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট মামলা করেছিলাম, যেখানে রুল হয়েছিল এবং সেটি শুনানিতে অপেক্ষমান থাকা অবস্থাতেই পরবর্তীতে ওই পার্টিকুলার ধারাটি বাতিল হয়। সেখানে আমরা এই কথাটাই বলেছিলাম যে আপনি যখন একটা আইনের প্রয়োগ করবেন, প্রয়োগটা সবার ক্ষেত্রে সমান হতে হবে। কেবলমাত্র সাংবাদিকদের জন্য আলাদা করে আপনি প্রটোকল তৈরি করবেন, সেখানে বিভিন্ন রকমের অ্যাডহক বেসিসে বিভিন্ন ব্যবস্থা তৈরি করবেন, এটা আসলে পুরো আইনের স্পিরিটের সাথেই যায় না এবং কনস্টিটিউশনের যে 27 ধারা, সেই 27 অনুচ্ছেদেরও আসলে পরিপন্থী। একই রকম আইনের কাছে যখন আসছে তখন তার প্রয়োগটা একরকম হতে হবে, যে সব আইনের চোখে সমান। এখন এই বিষয়টি তখনই বলতে হয় যখন সাংবাদিকরা যখন অনেক বেশি আক্রান্ত হয়ে অভিযোগ করতে শুরু করে, তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলেও এটা বলতে হয়, কারণ সাংবাদিকদের আসলে প্রয়োজনও হয়, তাদেরকে আবার জেলেও ঢোকাতে হয়। ফলে এই জায়গাটার মধ্যে তো একটা ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করতে গিয়ে আসলে কথাগুলো বলতে হয়। আর ওই আমি আর একটু কেবলমাত্র বিরোধিতার কথা নয়, আমি দুটো বিষয়ে সন্তোষ প্রকাশ করেও আসলে আমার বক্তব্যটা শেষ করতে চাই। সেটা হচ্ছে উত্তর কোরিয়াতে বাবার জন্মদিনে ফুল না ফোটার কারণে ফুল চাষিকে তিনি জেল দিয়ে, বাবার মৃত্যু দিবসে হাসি বন্ধ করেছিলেন রাষ্ট্রীয়ভাবে 20 দিন। তার তুলনায় আমরা আসলে অনেক ভালো আছি। ধন্যবাদ জিলু। ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। না হেসে শেষ পর্যন্ত পারা গেলেন। উত্তর কোরিয়া হাসি বন্ধ থাকলে বাংলাদেশে হাসতে পারছে, এটিও অনেক বড় কথা নিঃসন্দেহে। মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম। জ্যোতির্ময় বড়ুয়া আমার অনুজ প্রতিম, সে এত হার্শ উদাহরণ নিয়ে আসছে। বাংলাদেশে কাউকে রুদ্ধ করে রাখা হয় না, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসে রিপিটেডলি তাকে আক্রমণ করে প্রশ্ন করলো প্রেস ব্রিফিং এ, তিনি জবাব দেন। কিন্তু এদেশে অনেক রাষ্ট্রনায়ক, সরকার প্রধানরা কিন্তু স্ক্রিপ্ট পড়ার পরে একটি শব্দ উচ্চারণ না করে চলে যাওয়ার মতো ঘটনা আছে। দ্বিতীয় হচ্ছে আইনের অপপ্রয়োগ রোধ করার জন্য প্রতিকারও কিন্তু আছে। সব আইনেই কিন্তু আছে যে মিথ্যা মামলা করার কারণে যদি মামলা করে সত্য প্রমাণ করতে পারেন যেরকম সাজা, মিথ্যা মামলা করার কারণে কিন্তু তার একই রকম সাজার বিধানও আছে। তবে আইনের অপপ্রয়োগে অতি উৎসাহী ল এনফোর্সিং এজেন্সি মেম্বার, অতি উৎসাহী ক্ষমতাসীন দলের লোক অথবা অতি উৎসাহী হাইব্রিড ব্যক্তিদের ভূমিকাটা অনেক সময় সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা চাই
এদেশে শত ফুল ফুটুক, সমালোচনা হোক, কিন্তু বস্তুনিষ্ঠতা হোক। উত্তর কোরিয়ার উদাহরণ বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যম, সংবাদ সুযোগ, ট্রাস্ট থেকে গঠন করা শুরু করে সকল পদ্ধতিতে, প্রক্রিয়ায় যে সুযোগ এসেছে, যত সমালোচনা করা যাচ্ছে অতীতে কোনোদিন করা যায় নাই। কারণ শেখ হাসিনা বিশ্বাস করেন গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট শামীম রেজাউল করিম, আপনার মূল্যবান সময় এবং মূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি এবারে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিলুর রহমান। আমার এই বক্তব্যে আমি চাচ্ছিলাম যে জাস্ট কয়েকটা সিম্পল কমেন্ট করে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করব, কিন্তু মাননীয় মন্ত্রী বেশ কয়েকটা প্রশ্ন উত্থাপন করেছেন। মাননীয় মন্ত্রী শামীম রেজাউল করিম অত্যন্ত তীক্ষ্ণ, মেধাবী আইনজীবী। তার সাথে মানে যুক্তিতর্ক দিয়ে কথা বলা আমাদের মতো সাধারণ ব্যক্তির জন্য খুব কঠিন। যেটা উনি বলেছেন যে আমি নাকি ভয় পাই না, প্র্যাকটিক্যালি স্পিকিং আমি ভয় পাই। কারণ ভয় পাই কেন? আমি কোনোদিন জেলে যাইনি। আপনি জেলে গিয়েছেন, ত্যাগ তিতিক্ষা আছে আপনার, আমি জেলে যাই নাই। সুতরাং যদি কোন কথা বলে যে জেলে চলে যাব, জেলের ভিতরেও কোনোদিন যাইনি। সেই জন্য ওই যে কমেন্ট করেছি যে ডেঞ্জারাস সাইবার স্পেস একটা ডেঞ্জারাস মাইন্ডফিল্ড হয়ে গেছে। আমার মতো কিন্তু অনেক লোক আছে, আমরা হয়তো হাসি মুখে বলি কিন্তু বুকের ভিতরে আমাদের দুরু দুরু করে। এবং যারা লেখেন, এই যে আপনি জহিরুল আলম যেটা বললেন, যে যারা লেখেন তারাও কিন্তু ভয় পান। তবে একটা বিষয় যে ফলস মামলা যারা করেন, এই যে দেখেন 20-30টা, এই যে দেখেন নুরুল হক নূর একজন উদীয়মান রাজনীতিবিদ, তার বিরুদ্ধে 13টা মামলা হয়েছে। এবং আমরা জানি যে একটা প্রথম দিকে যে 2টা মামলা হয়েছে ফলস মামলা, এটা সবাই জানে, আপনিও বলেছেন। কিন্তু যে ব্যক্তি এই ফলস মামলাটা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী কি তাকে কোন রকম তাকে কি হেফাজতে নিয়েছে, তাকে কি জেলে নিয়েছে? যে এরকম করে একটা সম্মানিত একজন ব্যক্তিকে এইভাবে যে হেনস্থা করলেন, কিন্তু সেটা তো করা হয়নি। সুতরাং আইনটা এমন ভাবে ব্যবহৃত হচ্ছে যে মানুষকে হেনস্থা করা যায়, এটা একটা কমেন্ট। আরেকটা কমেন্ট আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের তো মুক্তিযুদ্ধের থেকে বড় কথা হচ্ছে মুক্তি সংগ্রাম। সেই সংগ্রামের চেতনার কথা কিন্তু কিছুই নাই। কারণ মুক্তিযুদ্ধ হচ্ছে মাত্র 9 মাস, যেটা জিয়াউর রহমান সরকার এটা চালু করেছিলেন। যে মুক্তিযুদ্ধ হচ্ছে টোটাল মুক্তি সংগ্রামের একটা অংশ, যেখানে জিয়াউর রহমান সাহেবের একটা বিশাল বড় ধরনের একটা ভূমিকা ছিল, সবাই তারা ক্লেম করেন এবং আমিও মনে করি তার একটা ভূমিকা ছিল। সুতরাং কিন্তু তার যে সংগ্রামটা শুরু করেছে অনেক আগের থেকে, ভাষা আন্দোলন থেকে, এই সংগ্রামের চেতনার কথা কিন্তু এই আইনে আসে নাই। এটাকে আমি মনে করি যে এই সংগ্রামের চেতনা থাকা উচিত। কারণ কেউ ইচ্ছাকৃত ভাবে এই সংগ্রামের বিরুদ্ধে কথা বলবেন, এটাও তো আমি চাই না, আমরা অনেকেই এটা চান না। আরেকটা বিষয়, মাননীয় মন্ত্রী আরেকটা কথা বলেছেন যে ইন্ডেমনিটি অ্যাক্ট যখন করা হয়, যখন এই সব বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যারা হত্যাকাণ্ড করেছেন, আত্মস্বীকৃত খুনি, তাদেরকে অনেক দেশ আশ্রয় দিয়েছে, তাদেরকে অনেক ব্যক্তি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। কিন্তু এই ইন্ডেমনিটি অ্যাক্ট যারা পাশ করেছেন, যে 241 জন সংসদ সদস্য, দ্বিতীয় সংসদের 1979-এর 241 জন বিএনপি সংসদ সদস্য, যারা এটা পাশ করেছেন, ইন্ডেমনিটি অ্যাক্টটা ভোট দিয়েছেন, তাদেরকে আপনারা নিন্দা কি করেন কিনা? যদি করেন তাহলে আমি একটা প্রশ্ন বিনয়ের সহিত জানতে চাই। তাদের ভিতর থেকে 4 জন কমপক্ষে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছিলেন। তারা তো আপনার সাথে হয়তো সম্ভবত, খুব সম্ভব, একসাথে ক্যাবিনেট মিটিংও করেছেন। তখন কি আপনি কথা বলেছেন যে তোমরা ইন্ডেমনিটি অ্যাক্ট পাস করছো, তোমার সাথে আমি ক্যাবিনেটে বসতে চাই না? এই কথাটা আমি বলতে চাই। আর একটা পয়েন্ট বলতে চাচ্ছি, আমার অবজারভেশন, এটা হয়তো অনেকেই ওই 4 জনের কথা বলছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছেন, যারা ইন্ডেমনিটি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হয়েছেন, তাদেরকে আমি মনে করি যারা ইন্ডেমনিটি পাস করেছে, ইন্ডেমনিটি অ্যাক্টটা যারা পাস করেছে, তাদের কারোরই সংসদে আর বসার অধিকার নাই। কারণ নারী, শিশু,
নারী শিশু হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেটাকে বিচার করা যাবে না, এই ধরনের একটা আইনে যারা সম্মতি দিতে পারেন তাদেরকে কিভাবে আপনারা আওয়ামী লীগের মন্ত্রিসভার মন্ত্রী করতে পারেন? এটা আমার কাছে একটা মানে বৈসাদৃশ্য মনে হয়। এখন আমি জাস্ট কনক্লুডিং হিসেবে বলবো যে এখানে বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে 3টা ডার্ক এলিমেন্ট আছে। একটা হচ্ছে যারা ক্রস ফায়ার করে, আর একটা ডার্ক এলিমেন্ট হচ্ছে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যাদেরকে আমরা বলি গুম করে। আর একটা ডার্ক এলিমেন্ট হচ্ছে যারা এই বাঙালি, এই যে বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে ব্যাহত করে। এই 3 ডার্ক এলিমেন্ট মিলে একটা এভিল ফোর্স সৃষ্টি হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হবে এই এভিল ফোর্সের এগেইনস্টে ফাইট করা এবং বাংলাদেশের জনগণের স্বাধীনতা, তাদের বাক স্বাধীনতা, তাদের সকল রকম স্বাধীনতাকে এস্টাবলিশ করা, সেটাই আমার কাছে মুক্তিযুদ্ধের চেতনা বলে মনে হয়। কথা দীর্ঘ করতে চাই না। সবাইকে ধন্যবাদ, মাননীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ, তিনি কষ্ট করে এসেছেন, আমাদের এই মূল্যবান সব বক্তব্য দিয়েছেন। থ্যাংক ইউ অল। ধন্যবাদ মিস্টার চেয়ার। এবং আমি আপনার কথার সূত্র ধরেই বলতে চাই যে আপনি যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা কথা বলবার স্বাধীনতা পেশ তুললেন, এর সব আসলে ঠিক হয়ে যায় যদি বাংলাদেশটাকে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তির সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশকে তৈরি করতে পারি এবং এখানে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে পারি এবং গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি। এই আইনের অপপ্রয়োগ হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অনেকেই বলেছেন, কিন্তু এই আইনটির এখন যে ভাবমূর্তি দাঁড়িয়েছে তাতে যদিও কেউ কেউ বলছেন আইনটিতে সংশোধন আনা হবে বা আইনটিতে সংশোধন করা দরকার, কিন্তু আসলে এই আইনটির এখন যা ভাবমূর্তি দেশে বিদেশে, তাতে এই আইনটি বাতিল করা দরকার বলেই অনেকে মনে করেন। এবং দরকার হলে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য, ডিজিটাল সিকিউরিটির জন্য নতুন আরেকটি আইন করা যেতে পারে। যারা এই আলোচনায় অংশ নিলেন, ইনক্লুডিং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, সিডিএ চেয়ার, মিস্টার নুর হক নূর, মিস্টার জহিরুল আলম, ব্যারিস্টার চৌধুরী বড়ুয়া, ডক্টর আসিফ নজরুল, মিস শিরিন আক্তার এবং অ্যাডভোকেট শামর রেজাউল করিম, আপনাদের সকলকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা যারা এই আলোচনা সংবাদ সংগ্রহের জন্য আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে ধন্যবাদ আমার সকল সহকর্মীকে যারা এই অনুষ্ঠান নানাভাবে যুক্ত রয়েছেন। আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই নিরাপদে থাকবেন।